থেকে প্রয়াত সুরকার সুধীন দাশগুপ্তের বাড়িতে এসেছি তার স্ত্রী মঞ্জু দাশগুপ্তর কাছে কিছু শুনবো মান্না দে সম্পর্কে এবং সেই হিট জুটি যা গান করেছেন, কি সিনেমায় কি বেসিক গান বেসিক রেকর্ডে, প্রত্যেকটাই হিট বলতে গেলে। সেই গানগুলোর তৈরি হওয়ার গল্প বা মানুষ মান্না দেকে কেমন করে দেখেছেন সেই সব গল্প শুনবো বলে আমরা আজকে সুধীন দাশগুপ্তের বাড়িতে এসেছি। হ্যাঁ, বলুন কিরকম দেখেছেন মানুষ মান্না দেকে, কিরকম ভাবে দেখেছেন? শিল্পীর সত্তা বাদ দিয়ে প্রথমে বলুন, তারপর মানুষ হিসেবে যখন ওনাকে আমি কাছে থেকে দেখেছি একদম, সেটা হচ্ছে চোখে এই বাড়িতে জোহরবাড়ি যেন নিজেরা বেশ এর মতো মানে নিজের লোক ভাবতে শুরু করেছে। তখন মান্না দেকে আমি দেখেছি, মান্না দে যে চা খেতেন, সে আমার যে কাজের লোকটি, একটুখানি কথা বলি বোঝা যাবে যে কাজের লোকটি, তার নাম ছিল বাহাদুর। উনি এসে বাহাদুর চা দেবে না, বাহাদুরের চা খেতে তিনি ভালোবাসতেন, ওনার হাতে চা তৈরি ভালোবাসতেন। এই যে বাহাদুরের সঙ্গে যে একটা সখ্যতা, সাধারণ একটা আমার বাড়িতে কাজ করে, সেই থেকে কিন্তু ওনাকে অনেকটা বেশি বোঝা যায় যে মানুষের উচ্চতর থেকে কত নিরহংকার। এইভাবে আমি দেখেছি। তাছাড়া আমাকে তো খুবই ভালোবাসতেন, স্নেহ করতেন, অনেক বিপদ আপদে সুধীন দাসের সঙ্গে যখন যোগাযোগ করতেন, আমার কথাও জিজ্ঞাসা করতেন, আমার খবরাখবরও নিতেন। কলকাতায় এলে, এই বাড়িতে এলে প্রথম কথাই আমাকে ডাকতেন, ওটা বাংলাদেশ দেওয়ালে বলে ডাকতেন এবং চিঠি লিখতেন যে সেটাও ওটা এইভাবে আস্তে আস্তে অনেক কাছে চলে এলেন। কিন্তু যখনই আরো কাছে চলে আসার সময় হলো, তখন চলে সেই সময় এই হলো ব্যাপার। আর ওনাকে ব্যক্তিত্বের একটা ব্যাপার ছিল। আমরা মানাদার গান শুনবো, সেই দেবীর পাশে বসে থাকবো, তারপরে ফাংশনে যাবো, মানাদের গান হবে, মানে একটা ভালো সিট নিয়ে সেখানে বসতাম গান শুনবার জন্য। এই ছিল আগের কথা। পরে যখন এই বাড়িতে এলাম, তখন মানাদের অনেক কাছে এসে গেছে, যে ভাড়া থেকে দেখবো, এই করবো, ওই উকি মেরে দেখা ছাড়া কিন্তু মানাদেরকে তখন দেখতে পারি না। উকি মেরে দেখাটুকু শুরু ছিল। তখন আমি যখন এসেছি, তখন ডাকার সেই বিখ্যাত গানগুলো হয়ে গেছে। তখন তো যেন মনে আছে যে 58 সালে এই বাড়িতে আমি এসেছি, শ্বশুর বাড়িতে এসেছি, তাই এটা মনে আছে। তো তখন আরো আগ্রহ মান্না দাকে দেখি। সুধীন দাশগুপ্ত কি সুর করেছেন তা কিন্তু তখন মাথায় নেই, মান্না দে কি ভালো গানটাই না করেছেন সেটাই কিন্তু সবাই এই দিয়ে দেখতাম আমরা। সুরকারের যে কতখানি ব্যাপার সেগুলো বুঝতাম না। সুধীন দাশগুপ্ত সম্পর্কে মান্না দে অসাধারণ সমস্ত কথা বলেছেন এই বইটাতে, জীবনের জলসাগরে। যা করতে যে বলেছেন, সুধীন দাশগুপ্তই একমাত্র লোক ছিলেন সেই 58 সালে যিনি মান্না দের এই যে প্রতিভাটা, এটাকে পুরোপুরি বুঝতে পেরেছিলেন যে উচ্চাঙ্গ সঙ্গীত থেকে পাশ্চাত্য সঙ্গীত, যে কোনো গান যে কোনো স্কেলে তিনি খুব স্বতঃস্ফূর্তভাবে সাবলীলভাবে গাইতে পারেন। সেটা তো ওদের ব্যাপার, সেটা ওদের ব্যাপার। হ্যাঁ, দেখতাম যে ভালো আর কঠিন গানগুলো কিন্তু মানা দেখে শিখেছিলাম তখন। আচ্ছা, এই বাড়িতে এসেছি আমি তাও অনেক বছর আসলে তখন আমাদের যেটা ছিল না, নিচুটা ছিল দুতলা, আচ্ছা, আমি ছিলাম একতলা। সেই সময় তো নিচ করা, নতুন অনেক কিছু, খুবই এরা উদার ছিলেন, কিন্তু একটুখানি সময়টা একটু হতো। গানের ঘরে গিয়ে চা দেওয়া ছাড়া চুরি করে দেখবো, চাটা দিয়ে জলটা দিয়ে খাবারটা দিয়ে, সেটা 3বার তো যাওয়া হবে, 3বারের মধ্যে গিয়ে একটুখানি দেখে আসবো, এটা হতো আর কি। এইখানে তো একদম ক্লোজ, একদম একই জায়গার মধ্যে বেশি
তিপ্পান্ন সাল থেকে মোটামুটি বাংলাতে পুজোর গান মান্নাদে করেছি। 53 থেকে 58 এই সময়টায় মান্নাদে নিজের সুরেই গান করতেন। 59 সালে প্রথম নিজের সুর থেকে বেরিয়ে গান করলে সেটা সুধীন্দার সত্য সুরে, এবং শুধু গান করলেন না, মানে দুটো গানই একদম ভীষণভাবে হিট করে গেল। মেঘনা মেয়ে মেঘেরই সাজ পড়েছে আর একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। একই অঙ্গে তো কথা নেই, ভীষণই ভালো হয়েছিল। কিন্তু ওইখানেই বলি অনেক ভালো গান করেছে। আমার ভালো লাগছে। সুর তো অবশ্যই আছে, হ্যাঁ গাওয়ার তো সে তো কোনো তুলনাই হয় না। মানে শিল্পীকে দেখার আগ্রহটা আমাদের বেশি ছিল, যে কিভাবে গাইছেন কি করেছেন। কিন্তু তারপরে তো যতীন দাস শুনে উনি কয়েকবার এসেছেন। আমি যতীন দাস শুনে মাঝে ছিলাম, সেটি থেকে চলে এসে যতীন দাস শুনে। যতীন দাস শুনে বেশ ভালো, কিন্তু ওই যে বলে সুধীন দাস সত্যের সঙ্গে হয়তো একটা আড্ডায় বসে গেলাম। আড্ডায় বসে গেলে কি আড্ডা হচ্ছে সেটা জানি না, কিন্তু ওই আমার শুধু ওইটুকুই ছিল যে আমি এখানে চা যাওয়ার খাবার যতবারই যাওয়া যায় ততবারই যাওয়া যায়। একটু আমার দিকে তাকিয়ে হেসে কথা বলবে, ওটাই আমার কাছে অনেক পাওনা। 100 অনেক পাওনা একসঙ্গে ছবি তোলা। যে মান্নাদের গান শুনবো বলে লোকে মানে হাপিত্তেশ করে দাঁড়িয়ে থাকে, তিনি যে আমার সঙ্গে দাঁড়িয়ে বলছেন, এটা নিয়ে আমার সেটাই ভীষণ সৌভাগ্য একটা। তারপরে তো আমি গেলাম আমার খেয়াল নেই, বম্বেতে গেলাম। আমি কত মিনিট ছিল। হ্যাঁ সেটাই তো মানে অন্যান্য বা এই যে না, কথা অতগুলো বললেন আর কিন্তু কি সিদ্ধান্তে। হ্যাঁ ধরো যে শঙ্খবেলার সময় আমি গেলাম, বম্বেতে গেলাম। তার আগে থেকে শুনছি যে মানুষের সমানে কথা বলে যাচ্ছে, চিঠি ফোনে কথা সমানে হচ্ছে। কি ব্যাপার, নতুন একটা রেকর্ড করা হবে আমাদের বাইরে কথা বুঝতে, সেই সঙ্গে সঙ্গে তোমার এই স্টুডিও ঠিক করার জন্য ওই একটা কি একটা চলছে আলাদা। তারপর একটু ওরা চলে গেল আগে, অগ্রদূত অগ্রদূত না অগ্রগামী কালুবাবুরা করেছিলেন, সরোজ দে। তারপরে অনেক কিছু বলে যাচ্ছে, তাতে তো সে তো হবেই এতদিন আগে। আপনি আস্তে গান আস্তে বাজনার সঙ্গে তো এখন নেই, এখন মেয়ে সেলাই করছে ওই যাই হোক ওরা আগে চলে গেলেন। তা আমাকে বললেন যে তুমি দাঁড়াও, কি করে নিয়ে আসবো, বম্বে যাবো, ওদের রেকর্ডিং দেখবো, লতামঙ্গেশকরের সব আসবে, সবকিছু মিলে ভীষণ আমার একটা সাংঘাতিক উদ্দীপনা একেবারে। তো পৌঁছলাম, তখন শুনছি যে ওই এই তার পেছনে যে পরিশ্রমটা ছিল, মানাদের সবসময় সবসময় মানাদে এবং শঙ্কর গাঙ্গুলি। এই গল্পটা আমরা অল্প বিস্তর বইতে পেয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই গল্পটা অল্প সাংঘাতিক বিস্তর অবস্থা গেছে। এটা সেই সময়টা আমি ছিলাম। জিমের কবে ওখানে থেকে যেতে হচ্ছে স্টুডিও পাওয়া যাচ্ছে। এবং এই যে উত্তম কুমারের লিপে মান্নাদেকে দিয়ে গাওয়ানো, এইটাও কিন্তু সুধীর দাশগুপ্ত স্টেপ, এবং সেটা 66 সালে, সেটা কিন্তু হয়ে গেছে 59 সালে। হ্যাঁ, মানে 58 সালে, হ্যাঁ 59 সালে গলি থেকে রাজপথ। গলি থেকে রাজপথে হয়েছিল। হ্যাঁ, মানে এই যে উত্তম কুমারের লিপে তখন হেমন্ত মুখার্জি বা যে যারা গাইতেন তাদেরকে বাদ দিয়ে মান্না দেখে আনা, এটা একটা বিরাট সাহসী পদক্ষেপ। সেটাও নিয়েছিলেন। সেখানেও বলেছিল যদি মান্নাদের গানটা যদি ক্যান্সেল করা হতো তাহলে কিন্তু আমি পারতাম। সে জেদটা রেখেছিল, মান্নাদা কিন্তু কাটিয়ে দিয়েছিলেন। যত গানই হতো বেশিরভাগই কিন্তু সব পেলাম। হ্যাঁ, উত্তম কুমারের লিপে পরের দিকে আমরা অনেকটা পেয়েছি, অনেক গান পেয়েছি। সেই জেদটা করেছিল বলে বোধহয় গানটাও লেগেছিল ভালো, দাম হয়েছিল। সেই রেকর্ডিংটির সময় দেখেছি ওদের দুটো টেকও হয়নি, একটা টেকই সব উঠে গেছে। সেটা শঙ্খবেলার সময়। শঙ্খবেলার সময়, শঙ্খবেলা গান নিয়ে কিন্তু লড়াই চলেছিল। আচ্ছা, 66 সালে। এই তো দেখেছি মানাদেতে, আর দেখেছি এইভাবে। তার পরবর্তীকালে যেগুলো দেখেছি, অনেক চিঠি লিখতেন, আমরা অনেক সাহস দিতেন,
বারবার বলতেন তুই ছেলেকে মিউজিক্যাল নিয়ে আয় না, ওই যা পড়ছে তাই করুক। কোনো ছোট এইভাবে। গানের কোনো গল্প আপনার মনে আছে? ধরুন গান তৈরি হচ্ছে দেখছেন বা হ্যাঁ। তোলাচ্ছেন দেখছেন। দেখেছি, কিন্তু বেশিরভাগই দেখেছি মানাতে না গান গাইতেন একটা বড় বড় বরফে নোটেশন করতো, অন্য রকম নোটেশন করতো। কি নোটেশন সেটা আমি জানি না। Short hand notation, হ্যাঁ। হ্যাঁ, ওই একটা অন্য ধরনের নোটেশন করতো, ওয়েস্টার্ন না কিছু না, অন্যরকম একটা নোটেশন। সেটা আমি দেখেছি। খুব অবাক লাগতো। সেটা মানে বেসিক গানের ক্ষেত্রে দেখেছেন? সব গানের যখনই গান ক্ষেত্রেই দেখেছেন? তোলা ওই যে আমি ফাঁকে আর কি দেখতাম চালিয়ে বা কিছু এগুলো একটা খাতার মধ্যে হয়ে গেছে, মানে নোটেশনটা অন্যরকম। আর গানের একটু হ্যাঁ, ওয়েস্টার্ন হ্যাঁ। ওগুলো তো করে নিতে পারতো, স্টার নোটেশন বা কিছু বা বাংলা নোটেশন সেটা নিজেই করতে পারতো, কিন্তু মানাতে নিজের মতো করবো। নিজে না। আর এই আরেকটা বোধহয় আমি টালিগঞ্জে দেখেছিলাম, বাচ্চা কে আছে পরিচিতি প্রেম করি। হ্যাঁ, হ্যাঁ। ছদ্মবেশী। হ্যাঁ, বাঁচাও কি আছে ছদ্মবেশী। একটা হাত তুলে গান গাইছেন, বাঁচাও কে আছে হাত তুলে কি? মানে উনি গান করছেন এরকম করে আর কি। আমি এখন তো আমি বাড়তে সেটা হচ্ছে সেটা এই শঙ্খবিলারী গান আমি না, আর একটা গান হয়েছিল সেই সময় হয়ে গিয়েছিল, এরা গান করেছিল সঙ্গে সে গান না ভুলে গেছে, একটু বাদে বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছবির গান না বেসিক গান? ও আগুন আগুন লেগেছে আগুন। বসন্ত বিলাপ। এটা 73 সালে। হ্যাঁ, এই 72-73 সালে না মান্না দে আর সুধীন দাশগুপ্ত জুটি কতগুলো 72 সালে 5টা ছবি, 73 সালে 4টে ছবি। মানে আমি জানতো যে মানাতেই গাইবে, কোন সালে কি হয়েছে কিচ্ছু আমার নেই না, মানে গানটা মোটামুটি হবে মানাতে গাইবে। 67 সাল থেকে 75 সাল অব্দি মান্না দে আর সুধীন দাশগুপ্ত বহু ছবি করেছেন। তার মধ্যে 67 সাল 68 সালে একটা দুটো তিনটে মানে একটা দুটো করে করেই হয়েছে, কিন্তু 72-73 ম্যাক্সিমাম গেছে। 72 হার মানা হার, জবান, জীবন সৈকত, মানে এরকম নানা সব গানগুলোই কিন্তু হিট। সমস্ত পিকনিক, পিকনিক, অসম্ভব, কাশ্মীরে নয় শিলংয়েও নয়, সব সব হিট গান। 73 সালে আপনি যেটা বললেন বসন্ত বিলাপ, আগুন, এক যে ছিল দেশ, এপার ওপার, সব 73 সালের ছবি এগুলো। মানে 72-73 সালটা ম্যাক্সিমাম, মানে ওই সময়টা কি খুব কাছাকাছি ছিলেন বোধহয় দুজনে। মানে ওর ধারণা ছিল যে, আমার ধারণা ছিল, ওর না আমার ধারণা ছিল যে যে কোনো ছবির গান মানাতে মেন রোলটা মানাবে। সুতরাং 72-73-74 আমি কিছু জানি না, তখন হয়তো ছবি এসে গেছে, একসঙ্গে অনেকগুলো ছবি এসে গেছে, সেটা না পরপর ছবির জন্য বলছে আচ্ছা সেই হবে না। কিন্তু বাংলাদেশের সঙ্গে ওটাই ছিল আর কি, ওরা জানতাম আমাদেরই ইয়ে। তারপর বলছিলাম যে সেগুলো না বলে বানাতে অনেকখানি জায়গা শুধু অনেকখানি জায়গা বলেওছেন বইটাতে যে মানে বাংলা ফিল্মি জগতে যে যেটুকু বলছেন যে আমার যা কিছু পরিচিতি তার বেশিরভাগ কৃতিত্বটাই সুধীন দাশগুপ্ত। আরেকটা কথা এক্ষুনি মনে হয়, যতীন দাসের রয়েছে কোনো গানের জন্য বোধহয় উনি এসেছেন, একটা ফাংশন ছিল প্রিয়া সিনেমার সময়, প্রিয়া সিনেমা হলে হবে। আমি তো চেষ্টা করছি, এদিকে বলতে পারছি না আমি টিকিট কেটে যাবো, সেটাও যেমন বলতে পারছি না, বিনা টিকিটে যাবো তার সঙ্গে যাবো সেটাও বলতে পারছি না। আসলে টিকিট কাটতে টিকিট কাটতে গেলাম, গান গাইছিলেন, মানাদা গান শোনার জন্য কিন্তু গেলাম, হলে বসে কোনোদিন গান শুনিনি, তো গান গেলাম যখন তখন শুনছি গান, তো ভাবছিলাম আমার তো কাছাকাছি এটা ছিল, তো আমার মনে হলো যেন মানাদা দেখেছেন বা কিছু, বলে দেখুন মনে আমি চিনতে পারি না। ঠিক আছে, এক ভদ্রমহিলা, এই কথাটা বলার জন্যই বলেন, ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা, জানি না মানাদের মনে আছে কি কিছু ব্যাপারটা, অনেক বছরের কথা, বয়স্ক ভদ্রমহিলা শেষ বলছে বাবা এই গানটা গাইবে না, শেষ বিচারে আসা, সে যে কি
কাতর হচ্ছে গাইবার জন্য ওখানে উঠে দাঁড়িয়ে বলছে, মানে স্টেজে উঠে না, দাঁড়িয়ে বলছে গাইবার, আমি গানটা করো না একবার। বললি গাইলেন গানটা, ভদ্রমহিলারা চোখ দিয়ে জল বেরোচ্ছে না। ঠিক ঠিক সেটা তো আমাদের সত্যি তাই। শেষ গান, সব মানুষেরই বোধহয় সেইটা আমার আর ভীষণ মনে আছে যে কিরম যোগাযোগ। দেখো ওখানে ভদ্রমহিলা জিজ্ঞাসা করছে তুমি গাও গানটা, আরেকবার আমি একটু শুনি গাইলেন গানটা। আর তারপরে যে স্টেজে গান শুনেছি ওনার, সেটা হচ্ছে একটুতে যখন সুদীপ দাশগুপ্ত চলে যায়, প্রোগ্রাম করতে এসেছিল শুনেছেন আমাদের সঙ্গীত গাইলেন, নিজে কি গান গিয়েছেন আমি জানি না, আমি কি শুনেছি জানি না, যেমন হয় আর কি, চোখের জলে সবাই মিশেছে আর কি। সেই সময় দুবারই সে গান করে গেছে, সুরেন্দ্র সঙ্গীত পরিষদে এসে। আর আজও আমি সে মানাদার কথাটা মনে রেখেছি, হারমোনিয়ামটা আমার কাছে নিয়ে গেছে, বলেছে হারমোনিয়ামটা কাউকে তুমি দিও না, হারমোনিয়ামটা আমার কাছে দিয়েছে। হারমোনিয়ামটার উপরে হ্যাঁ ঠিক স্মৃতি রয়েছে, অমূল্য স্মৃতি এটা। ইচ্ছে করে মানাদের সঙ্গে যোগাযোগ করতে, ঠিকই এত বয়স হয়ে গেছে ওনারও, তো কি বলবো মানারা, কি বলবো। হ্যাঁ ক্যাসেট করে দিন বাড়িতে তুলে নেব, হ্যাঁ সেই গানের সঙ্গে এটা আগের নিশ্চয়ই গানের- সেদিনটা সত্যি ফেস করতে হয়নি। হ্যাঁ হয়েছে? হুম। ক্যাসেট করে দিন বাড়িতে তুলে নেবো, এরকম হয়েছে? ফেস করেছেন? আচ্ছা আমি নাম বলবো না, কিন্তু না, না। হয়েছে। আচ্ছা বেশ, তাতে কি হয় যে ওই জিনিসটা আসে না, একদমই আসে না। আর গান লেখা যখন লিখতেন তখন কিরকম দেখেছেন, বা কিরকম কি সিচুয়েশনে গান লিখতেন, বা কোনো গান লেখার কোনো স্পেশাল সিচুয়েশন কিছু মনে আছে কিনা? লিখতেনও তো ছড়া ভীষণ লিখতেন, হ্যাঁ টুকটাক টুকটাক ছড়া লিখতেন, লিখতে লিখতে তারপরে আর লেখা আরম্ভ করতেন। তো কি কখন কিভাবে লিখতেন জানি না, কোনো একটা সময় মুডে এসে গেল, এমনকি ঝগড়া করতে করতে লিখতেন, করতে করতে লিখতেন, কোনো ছিল না, বাথরুমে বসে লিখতেন, আচ্ছা। ছিল না। লেখার ব্যাপারটা একটু তো হ্যাঁ, অন্যরকমই। হ্যাঁ। কি করে তো বলবো? নিজের লেখা সুর করেছেন আর অন্য কারোর লেখা কোনো সুর গীতিকার সুর করেছেন, এই দুটোর মধ্যে কোনোদিন হ্যাঁ কিছু বলতেন? সংঘর্ষ তো হ্যাঁ। হতোই। হ্যাঁ। যার মানে জন্য কোনো ওয়ার্ড ধরুন ওনার পছন্দ হ্যাঁ, হচ্ছে না, হ্যাঁ, বা কোনো লাইন পছন্দ হচ্ছে না, এরকম, বা আর যখন নিজের লেখা করতেন তখনও কি তার মানে ভাঙছেন করছেন এরকম হ্যাঁ, হতো? সেটাও হতো। যে হয়তো সুরের সঙ্গে ঠিক মতন আসছে না, ছন্দের তখন সঙ্গে আমরা ঠিক হতো না, তখন হয়তো সেটা কিছু করতো। তো তবে অন্য লেখা গান সঙ্গে কিন্তু একটুখানি ক্লাস করতেন। ক্লাস করতো, প্রয়োজন হলে নিজেই লিখে নিতো সেটা। আচ্ছা কোনো গীতিকারের প্রয়োজন হতো না, সেটা- গীতিকার লেখা তার নামেই বেরোতো, প্রয়োজন হলে উনি সেটা ঠিক করে দিতেন। যদি গীতিকারকে না পাওয়া যায়, আচ্ছা। এরকম অনেক গান আছে সেরকম। অনেকে সন্দেহ করতো, ওর গানের ওর লেখা এটা নাকি, এরকম এরকম আছে কিছু মনে আছে? আছে, বলবো না এগুলো। বলা কি যা বাবা আমার গলা কেটে দেবে সবাই। আর নিজের লেখা নিয়ে নিজে যখন নিজের লেখা নিজের যতক্ষণ পছন্দ না তৃপ্তি হচ্ছে, সেটা তো নিজের উপরে, হ্যাঁ সেটাই বলছি। যতক্ষণ না তৃপ্তি হচ্ছে সেরকম কোনো গান বারবার কাটতে হচ্ছে, বারবার লিখতে হচ্ছে, সেরকম আমি লিখি। খুব একটা লিখি। ছোট ছোট কাগজে লিখতাম তো, এই 2 লাইন লিখলাম, ক্ষমাতেও লিখতেন। লিখে শুরু করে হ্যাঁ, দিতেন। না লিখে রাখবে, যখন একটুখানি মনে রেখে লিখে রাখবে, লিখে লিখে যে নিজে যখন ধরুন নিজের লেখা সুর করতেন তখন কি মানে আগে সুর করতেন পরে কথা বসাতেন, না আগে কথা তৈরি হয়ে যেত? ব্যাপার ছিল না, দুটোই হতো। দুটোই হতো। মানে যে প্রেমের মিত্র কবিতাটা শুরু করেছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ। যেমন হয়েছে আবার নিজে শুরু করে করেছে। সাগর থেকে ফেরা বলছে নীল নীল নেই না। কি ভালো সুর, হ্যাঁ সবুজের ছোঁয়া খেলা হ্যাঁ, তাই। হেমন্ত তো বলেন আমার জন্য তো এই একটাই গান হয়েছে, গান আরো গান ছিল, হ্যাঁ হ্যাঁ, অনেক গান আছে। এরকমই তো হয়েছে, অনেক গান হয়েছে। আমার ছোটবেলা নিয়ে একটু জিজ্ঞেস করি। কিসের ছোট, কার ছোটবেলা? আমার হ্যাঁ, সেটা ছোটবেলা তো দার্জিলিং এ কিভাবে ওটা একটু বলুন। না, আচ্ছা
আজকে কিচ্ছু করবো না, আজকে মানার কথা হচ্ছে। না না দুজনের কথাই হচ্ছে। সব আমি সব গুলিয়ে ফেলবো। না না আপনি বলুন না, কিচ্ছু বলাবার নেই। ও যেটা বলে গেলেন সেটা বলতাম, তাই ঠিক বলুন। যেটা শুনেছি আমি, একটু শোনা কথা তো? হ্যাঁ। তো দুর্দান্ত ছিল, ভুল আছে ভুল না, তখন তো এই গোড়া পল্টনের যুগ ছিল। তো গোড়া পল্টনের সঙ্গে মাঝে মাঝেই লাগবে, এরা তখন সেটা ওই দার্জিলিং দার্জিলিং এদের সঙ্গে মাঝে মাঝেই হতো। আপনি পড়াশোনা করেছেন দার্জিলিং। স্কুল লাইফ দার্জিলিং। সবটাই দার্জিলিং। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে সেই ছেলে আবার খেলাধুলো শুরু করলো, ক্যারাম থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই। তখনও কি গান শিখতেন সেই না, সময়টা? শেখার ব্যাপার নেই। দার্জিলিং এও কোনো শেখার শেখাতে কোনো ব্যাপার নেই। তারপরে সে টুলের উপরে দাঁড়িয়ে ক্যারাম, মাস্টার সব দিয়ে বলে না চ্যাম্পিয়ন, সেগুলো করি। তারপরে ব্যাডমিন্টন, হকিতে খুব নাম ছিল, ইসদার উত্তরে ভবানীপুরে খেলতে বেরোতে এসেই মিউজিক স্টার খেতে যেত গ্রামে, সেখানে আর কি মিউজিক শুনে। হ্যাঁ, পিয়ানো একটু বাজাতো, তখন তার আগে একটু বাজাতো। এই মাওকিবাদেরকে কি বলে, পিয়ানো অর্গান না কি বলে না, এই যে হাতে ড্র করে বাজায়, ও পিয়ানো অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন বলে। তারপরে ওসব করতে করতে বাস ওইখান থেকে মাস্টার জোগাড় হয়ে গেল, দার্জিলিং গিয়ে তার থেকে শিখিয়েছে। ও আর আগে সেতার বলে, মানে বরাবরই ইনস্ট্রুমেন্ট নিয়ে। হ্যাঁ ইনস্ট্রুমেন্টে সেতার বলে। তো অনেক ছোটবেলায় সেতার বাজিয়েছিল। ওখানে আমি এক্ষুনি নামগুলো মনে নেই আমার, যে কাদের কাছে শিখেছে এক্ষুনি আমি বলতে পারছি না, কিন্তু বলছি না ভুলে যাচ্ছে সব। সেতারটা ওই যে কুচবিহারের মহারানীকে একজন ওস্তাদ শেখাতে এসেছিল, এবং সেখানে ওদের বলেছিল বাজাবে। সেই সময় হাফেন পরের দিন লোকাল ছেলেদের দিয়ে বাজানো ব্যাপার ছিল। পরের দিন এই ওস্তাদ যেটা বাজিয়েছিল সেটা চলেছে, ওস্তাদ বলছে আমি আবার অনেকদিন ছিল বলছে আমি আবার। তো বলছে কি থাকলে তারা বলবে সে কি আর হয় কখনো। যাই হোক মহারানী সেটাটা দিয়েছিল, তারপরে মহারানীকে সুদা ছিল তখন বয়স কত, 16-17 বছর বয়স। মাস্টার হলো, পিয়ানোর উপরে কিন্তু বেসটা করতো, সেটার দিয়েও কিন্তু সুর করতো, পিয়ানো দিয়েও সুর করতো। আমি দুটোর উপরেই গিয়েছি। অদ্ভুত আঙুল চালাতো, অদ্ভুত হয়ে সেই পিয়ানো বাজাতো, সে আঙুল যেরকম যেত আর কি। সুন্দর লাগতো, ভীষণ দেখতে ভালো লাগতো। তো এটাও হয়েছিল, যেটা করতো না সেটাতে কিন্তু ভালো করতে পারতো, অনেক ভালো জায়গায় পৌঁছতে পারতো। পিয়ানো, সেতার, কি খেলাধুলো, মানে যেটা করেছেন তারই একদম শীর্ষে পৌঁছে গেছেন। কিন্তু ও গুরু বলেই সেরকম ছিল না, পিয়ানো করেছিল। এইটুকু জানি, এখান থেকে এখানে ছোটবেলা একটা দোকানে কাজও করতো, ওখানে স্টোরে কাজও করতো, বিড়ে বিক্রি করতো। তারা আবার 2% বেড়ে বলেছিল, আমি চাইবো সে কাছে চলে গেল। দর্জি ব্যাপারটাও খুব ভালো লাগতো, কারণ আমাকে শেখাতো বলে এইভাবে কাছে খুব সুন্দর হবে, মানে এইগুলোও করতে পারতো, সেলাই টেলাইগুলো আমাকে দেখাতো, এইভাবে করে এইভাবে করে এটা ভালো। এই লোকটাকে কি করে হারিয়ে ফেললাম আমি জানি না, আমার দুর্ভাগ্য ভীষণ। আর কি মানাদের কি কথা, মানাদের কি না অনেকখানি মনে হয় আমার কাছে বিশাল, কিন্তু আমি জানি খুব কম। না এবার একটু পরিমল ব্যক্তিত্ব তো, এত বম্বেতে ব্যক্তিত্ব। বম্বেতে একটা অডিশন ছিল,
আপনারা একসাথে একটা রেস্টুরেন্টে খেতে যেতেন, আপনি যেতেন, সুধীন দাশগুপ্ত, তখন স্যারও যেতেন, পরিমল দাশগুপ্ত যেতেন, মান্নাদে বলেছেন। তাই? সেটা একটা নন এসি রেস্টুরেন্ট ছিল বা এরকম একটা কিছু। বম্বেতে আমি যখন গিয়েছি পরে অনেক, হ্যাঁ, হাতে করে খাবারও নিয়ে আসতাম পরের দিকে। আমার মনে নেই, আমার বুঝতে পারছি না। হ্যাঁ, রেস্টুরেন্টে নিয়ে আসতাম খাবার দাবার, হাতে করে নিয়ে চলে আসতাম। বসে খেয়েছি মনে নেই আমার। আমি এখানের কথা একটু বলুন, আমি আগে একদিন মানে খুব ভালো লেগেছিল শুনতে, যেটা হয় না না এখন তো সেরকম ভাবে যে গানের বাড়ি সারাক্ষণ সুর তৈরি হচ্ছে, সুধীন দাশগুপ্ত, পরিমল দাশগুপ্ত ওই ঘরে দরজা বন্ধ, ঘন্টার পর ঘন্টা দুজনে মিলে গান তৈরি করছেন, তারপর রাত বিরেতে আপনার এখানে লোকজন আসছে, তারপর আপনি আবার ভাত বসালেন, সারা রাত জেগে বসে আছেন সব কিছু গানের জন্য। লোক এলেও আমাকে খাবার তৈরি করতে হবে। আর খাবার মানে মুখরোচক খাবার ছিল, এই স্ন্যাক্সের খুব একটা ব্যাপার ছিল, স্ন্যাক্স করতেই হবে। চায়ের সঙ্গে কিছু দেবে না, বাড়ির খাবার তৈরি করে সেটা আমি চলবে না, স্ন্যাক্স করতেই হবে। রসদটা জড়িয়ে রাখতে হলো, আমাকে করতে হতো এই আর কি। সবসময় এটা ছিল এবং এটা আমি করেছি, কিন্তু খুব আনন্দ সহকারেই করেছি। আমার মনে হতো যে এদেরকে যে আমি খাওয়াতে পারছি নিজের হাতে, এটাই আমার অনেক ক্রেডিট, খাওয়াতে পারছি এদেরকে। সে আছে অনেক এরকম। আমাদের যে আরেকজন ছিলেন বম্বে থেকে আসতেন, রবীন্দ্রচরী, অনেক রাত করে এলেন, অনেক রাত করে। সে কি খাবেন? তখন আমার পাউরুটি খাবো, পাউরুটি শেষ হয়ে গেছে। পাশের বাড়ি তাকে ঘুম থেকে তুলে না, পাউরুটি দেওয়ার জন্য এসে খাওয়া দাওয়া, না বলতে পারছে না, আর উঠে আবার দেখতে আসে এরকম ভাবে আর কি। অনেক এরকম হয়েছে, রাতের পর রাত কত লোককে আমার বাড়িতে দেখেছে। এই বাড়িতে পুরো বাবু তো একবার 1 মাস ছিলেন আমার বাড়িতে, গান তৈরি হচ্ছে আর এই যে আটকে রেখেছে ধ্বংসরাজ। তখন তো ছিল একটা বিরাট ব্যাপার আমাদের। এবং আমার মেয়ে যখন খুব ছোট, তখন আমার বাড়িতে রিহার্সেল হচ্ছে। সেই রিহার্সেলটা ছিল, ওই কি নামটা মনে এক্ষুনি, বসন্ত বিলাপে রিহার্সেল হচ্ছিল। না, বসন্ত বিলাপ না, প্রান্তরেখা। এই নামটা কি, তোমাদের ছেলে গাইলেন প্রথম, তারপরে ইয়ে গাইল, অমিত কুমার গাইল। আমি ধ্বংসরাজে গেছি। না, অমিত ধ্বংসরাজে গাইনি, আরতি গেয়েছি। প্রান্তরেখাতে ওই অমিতের গানটা একটা গান আছে, আছে, যে কদিন আকাশ জুড়ে দল বেঁধে না যায়। না, ওইটা না। না অমিতের ধ্বংসরাজে গান আছে, এই যে কলকাতা কি ঝুলে ঝুলে যায়, কি বাস ট্রামে ঝুলে ঝুলে যায়, কি একটা গান আছে অমিতের, মানে সেটা হংসরাজের মুখে নয়, একটা এটা ছিল ইয়ে, দীনেন্দার মেয়ে ছিল, ও সোনালি। সোনালি ছিল, আর এও অভিনয় করেছিল। প্রথম প্রতিশ্রুতি, হ্যাঁ? প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি না না, প্রথম প্রতিশ্রুতি না। ও বন্ধন বলে একটা বই হয়েছিল, সেই বইটা কি? সোনালী গুপ্ত প্রথম, একদম প্রথম দিকের ছবি, একদম প্রথম ছবি, সোনালী গুপ্ত আর অমিত। সোনালী গুপ্ত প্রথম, কিন্তু প্রথম প্রতিশ্রুতি না, প্রথম প্রতিশ্রুতি। আমি কেন মনে করতে পারছি না, খুব ভালো ভালো গান ছিল, কারণ অমিত গেয়েছিল প্রথম বাংলা গান গাইলাম, মানে ফিল্মে। বাচ্চা ছেলে খেলা খুব ভেবে দেখতে। সেই সময় আমার মেয়ে তখন 8 মাস বয়স কি 9 মাস বয়স, সেই সময় কিনা হচ্ছে, আমি ওখানে মুখ চাপা দিয়ে রেখে দিয়েছি, কাঁদবে তো, মুখ চাপা দিয়ে রেখেছি, মানে এরকম শাস্তিগুলো নিয়েছি, কিন্তু খুব আনন্দ সহকারে। পুরো মিউজিশিয়ানরা সব বসে আছে, সৌমিত্র ছিল, হ্যাঁ সৌমিত্র ছিল, সৌমিত্র এসেছিল,
নামটা যেন ভুলে গেছি। সৌমিত্র চ্যাটার্জি ছিলেন, তাই তো সেই সিনেমাটা তো মেয়ে থাকলে এটা খুব সুবিধা হতো, টপ করে বলতে ও অনেক ছোট ছিল, অনেক কিছু জানে না, দেখেনি, কিন্তু যেগুলো মনে আছে তো মনে আছে, ভীষণ ভাবে মনে আছে। কেন ভুলে গেলাম? আমার মিউজিক মেকারের শিল্পীর ক্যারিয়ার নিশ্চয়ই অনেক আর্থিক সংকট গেছে নিশ্চয়ই, এটা বলতে হবে। বলা বাহুল্য, কিন্তু সুদিন দা যদি যা ছবি করতো না, কেউ পুরো পয়সা দিত না, এটা আমি ওপেনলি বলতে পারি, আমার কোনো লজ্জা নেই, পুরো কেউ পয়সা দিত না। একবার হতো ছবিটা সই করার সময় 500 টাকা কি 1000 টাকা, তারপর প্রথম রেকর্ডিং সময়, তারপরে লাস্ট যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যাবে তখন কিন্তু করুন না তাদেরকে পরে দিয়ে দেবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয়ে গেলে দিয়ে দেবে। সেই কিন্তু সেটা আসতো না, খুব কম, খুব কম। মানে এখনকার মিউজিক ডিরেক্টর বা মানে ওর থাকাকালীন যে মিউজিক ডিরেক্টরকে আমরা দেখেছি বা তারা যেইভাবে চলাফেরা করেন বা কিছু, সেখানে ভীষণ মানে আর্থিক দিকটা আমাদের এত কষ্ট হয়েছে যে আমি ছেলেকে পড়াতে পারছি না, মেয়ে তো খুব ছোট, মেয়ে ভীষণ ছোট, পড়াতে পারছি না, কি হবে কিছু করতে পারছি না। এই যে মেয়ে এসে পরে এসে দাঁড়িয়েছিল অনেক বসাবসি করার পরে, কি যে ওপর দিয়ে গেছে না, মানে এটা বলতে এখন অনেক বছর হয়ে গেছে তো বলতে পারবো না। আর সুদিন দাস তো অপমান হবে না বলতে, না ভীষণ কঠিন আমার কাজের লোকরা বিভিন্ন ভাষায় কাজ করেছে, বাহারি বিভিন্ন ভাষায় কাজ করেছে, মাসের পর মাস কাজ করে গেছে, না বলি তারপরে বাধ্য হয়ে ওকে একটা চাকরি জোগাড় করে দিলাম। এত খারাপ লাগে, তুমি আমার সামনাসামনি থেকো, কাজ করো, অন্য জায়গায় কাজ করো। ছেলে তখন জাস্ট ইঞ্জিনিয়ারিং করছে, তারপর একটা খরচের দরকার, শিবপুরে করছে, তার কাছে খুব একটা যে দাম ধ্যান নেওয়া বা লোককে বলা সেসব করিনি, এই ছিল মামা ছিল, মামা কিছুটা দিয়েছে, কিন্তু ভীষণ কষ্ট ব্যাগ ঝুলিয়ে শাড়ি বুঝে একজন তাঁতি আমাকে দয়া করে শাড়ি দিয়েছিলেন, বিনে পয়সায় কিন্তু শাড়ি দিয়েছিলেন। তো কোনোদিন যেভাবে কাজ করবো যখন আমি শাড়ি কিনতাম, তাঁতের শাড়ি ভীষণ পছন্দ করতো, সেই তাঁতের শাড়ি ওখান থেকে নিতাম, সেইভাবে উনি চিনতেন আমাকে। সেগুলো অধিক মেয়ের তো ইয়ে করতে হবে, পড়াতে হবে মেয়েকে, টিউশন জন্য কিছু লাগবে, আপনি যদি সেটা জোগাড় করতে পারেন তাহলে তো আপনার অনেকখানি সুবিধা হবে, আপনি করুন, আমি পরে আমাকে টাকা দিই, যেভাবে হবে সে টাকাটা আবার দিচ্ছে, এইভাবে করলো। আর ব্যাগ নিয়ে সুদিন দাস উত্তর বউ বেরোচ্ছে দরজা দরজা, এই গেছে আমার। হ্যাঁ, তাতে আমি একটা কথা বলবো যে আমার ছেলে বুঝতে পেরেছে যে মা অনেক কষ্ট করেছে, কেউ কিন্তু খোঁজ দেয়নি, সবাই জানে সুদিন দাস উত্তর অনেকটা, কেউ খোঁজ দেয়। এটা কোন সময়ের কথা বলছি? 82 থেকে বলছে, যখন সুদিন দাস উত্তর চোখ বুঝতে। আমাদের কিন্তু আমরা খুব লোককে ভালোবাসতাম, লোকের জন্য যখন যে আসতে তার সঙ্গে হয়ে করতাম, সেখানে কিন্তু কোনো কিছু কেউ বুঝতে পারতো না যে সুদিন দাস উত্তর তার মানে কোনো অসুবিধা আছে, আমরা সেটা বুঝতে দিইনি। পরবর্তীকালে সেটা অনেক বুঝে গিয়েছিল আর কি। তো আমার ছেলে লড়াই করেছে অনেক, কিন্তু এখন আমার একটা আক্ষেপ আছে যে খুবই ভালো স্টুডেন্ট ছিল, ও পড়াশোনা নেই, এটা আমার কাজ। হস্টেলে থাকতো, পা রুটিতে মাখন লাগিয়ে খেত না, চারা না, সেই
এই ছেলে এখন বিশাল গাড়ি চালাচ্ছে, বিশাল চালাচ্ছে, মানে রিটার্নটাও দিয়েছিল, পেয়েছে। সেই বাংলাদেশ, সেটাই আমি বলবার জন্য ভাবছি, যেই শুনলাম যে দুবাই যাচ্ছেন মানে, তাহলে বলতাম যে আমার ছেলে মাস্টারে থাকে। ও কিন্তু গান বাজনা করছে, মাস্টার কম্পোজ করছে, হ্যাঁ কম্পোজও করছে এবং বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে, ভীষণ ভালো গিটার বাজাচ্ছে। পরিচিত কি নাম? সৌম্যদাস গুপ্তা, বললেই সবাই চেনে, গিটার বাজায় সৌম্যদাস গুপ্তা। এখন আর্কিটেক্ট সৌম্যদাস গুপ্তাকে চেনে কিনা আমি জানি না, গিটার বাজায় সবাই চেনে। তো গতবার খুব বড় একটা প্রোগ্রাম করেছে, যেটা এখান থেকে গেছে, তো গেছে আর অজয় চক্রবর্তী নিয়েছিল, আর নিজেরা নিজেদের প্রোগ্রাম করেছে, ওয়েস্টার্নই বাজার করছে, হিন্দি গান আর ইংরেজি গান। তো খুব শান্তির জায়গায় আছে। তো ওর মানে যদি ওইদিকে যান তাহলে যদি একটু যোগাযোগ করেন, বড় যেন আমাদের যে এসে গান করবে এখানে এসে, তো কোনো এখন পয়সার অভাব নেই, সব বড় বড় লোকেরা, বাঙালি মতো প্রচুর পয়সাওয়ালা লোক ওখানে যারা আছেন, তারা তো আছেন সুলতান বলতেও, সুলতানের কাছে এখন আরো বড় হয়ে চলে গেছে। সেই জন্য এই ডিসেম্বরে আসার কথা, আসতে পারছে না। আর আমার মেয়ে এখানে ঢুকছে, কারণ সেটা অনেক ছোট, সে একটু বিপদে মনে করেছে। এমনই একটা সাবজেক্ট নিয়েছি, মিষ্টি করতে করতে চলে গেছে ফ্যাশন ডিজাইন। কতগুলো বললাম তুমি এটা পাস করো, তুমি এটা করো, তাহলে আমি কিছু আর্টিস্টিক ব্যাপার কিন্তু এটা রক্তে আছে, যেটা কোনো অন্য কোনো ক্রিয়েটিভিটি ব্যাপার, ইতিহাস বা এবং আপনার ছেলে তো আর্কিটেক্ট, সেটাও তো একটা আর্টিস্টিক ডিজাইনিং এর ব্যাপার। সব জায়গাতে ক্রিয়েটিভিটির ব্যাপার থাকে, শুধুই পড়ে মুখস্থ করে মেয়েটা একটু ছেড়ে এগিয়ে দিতে পারলি, আর না কবে চলবো তাকে ঠিক নেই। গেছে এখন 30টা ছেলে মেয়েকে, 30টা বাচ্চাকে ট্রেনিং দিতে গেছে। কি এইটুকু বাচ্চা, 3 বছর থেকে 11 বছর একটু পরিমল বিশেষ করে ওই যে আপনার বিয়ের পরে আপনার বয়স কম, আর আপনি ঘুমোতেন যখন উনি আপনার বিনুনিটা জানালায় বেরিয়ে দেওর যেমন ছিল, বন্ধুটাও ছিল আর কি। সবাই বেরিয়ে যেত তখন আমি আরো আমাদের দুজনের রাজত্ব আর কি। পারলে তো প্রথম থেকেই আর কি ছেলেটা, মা অসুস্থ ছিল, শাশুড়ি মায়ের কথা হচ্ছে, মাকে একটু ব্যবস্থা করে করে আমরা দুজনে বেরিয়ে গেলাম। সেটা কি আপনাদের সিঁথির বাড়ি থেকে? হ্যাঁ, কোথায় না আমার ননদের ছোট ননদের এরকম আর কি। আবার তার মধ্যে মা ঘুম থেকে উঠে ততক্ষণে ফিরে আসে, একটু বেরোনো। তারপরে টুকটাক করা খুব প্রথম থেকেই ঘুরিয়েছিল, রেডিওটা ঠিক করছে, তখন তো রেডিওর যুগ ছিল, রেডিও, তারপরে তোমার ছোট ছোট রেডিও ট্রানজিস্টার তৈরি করছে, এসব ছিল। এই ছোট না শোনা যায় এখানে বাবলি মার্কেটে এসে ওর সঙ্গে কিনা নেট কিনতে চলো একটু কিনে নিয়ে আসি, এইগুলো আর কি। এই ধরনের বন্ধুত্ব হয়েছে। আমার একটু বেরোতাম, ও একটু বেরোতো, একলা বেরোতে। এই থেকে তো তখন লালু গুরু ইয়ে করেছে, বাজিয়েছিল না, মামতার গানটা বাজিয়েছিল লালুকে। তখন খুবই ছোট, শাশুড়ি মা মারা যাওয়ার পরে আচ্ছা মা অবস্থা কাজ করেছিল। তখন তো স্টুডিওটা তো আমাদের শিখির মুখটাতে ছিল, ওখানে দুজনে একসঙ্গে কাজ করেছেন অনেক। হ্যাঁ, আর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো অনেক কাজ করেছে।
আর একটাই ছিল দুজনের যে ও সুর করে ভুলে যায় যে সঙ্গে সঙ্গে পড়ে ফেটাতে হয়তো বসে বসে নোটিশনটা খুব মানে ভীষণ সুইট করতো নোটিশনটা অসম্ভব দক্ষ, ভীষণ অসম্ভব দক্ষ নোটেশন। আর সেই নোটিশনগুলো করে ফেলে মনে থাকার জন্য তারপরে অফিস থেকে ফিরে আসতে মানে ফিরে এসে এটা হতো আগে তারপরে যাওয়া তোমার ছেলে খাওয়া চা কিংবা তখন সঙ্গে সঙ্গে চা দিত এই ছিল মিউজিক লাইফটা যখন আপনি দুজনেই বেশ মিউজিকের মধ্যে ঢুকে গেল আর কি পুরো যখন ঢুকে গেল তার আগে টুকটাক করতো খালি চাকরি নিয়ে করতো ভেবে চালানো পয়সা দিয়ে একটু সিগারেট দাদার পকেট থেকে একটু দেওয়া না এইসব এই করতে করতে তো আস্তে আস্তে ট্রেনিং দিতে শুরু করলো আর পেছনে মানে বিষয়টা আমি করতে যেতাম ঠিক নেই বউ পেটে দিতে তার সঙ্গে ওর সাথে ছিল আরেকজন সেটা হচ্ছে সুবি হাজরা সেটাও কম যেত না মানে আরতি হাজরা হ্যাঁ বুঝতে সুবি হাজরা সেও সাংঘাতিক ছিল বিনুনি বেঁধে রেখে দিল সেই স্কুলে পড়ার শেষ করেছে তার শ্বশুরবাড়ি গেছে তো সেই বিনুনির উপরে শীতের সঙ্গে জানা শীতের সঙ্গে খুব মজা তার মধ্যেও গান বাজনার একটা ব্যাপার ছিল আমার খুব একটা ওকে দেয়নি পারমিশন দেয়নি দিত না লুকিয়ে লুকিয়ে তোমার শব্দ তুমি করো তো দিদি যখন থাকে না তখন তুমি প্র্যাকটিস করবে দিদির ঘরটা ওর ঘরটা পাশাপাশি ছিল অসুবিধা তো গান গান করে বাজাচ্ছে আর কোনো স্কুল থেকে আসে একটু রেস্ট নিতে পারবো না উনি ওর ভীষণ কষ্ট ছিল সব নিয়ম মতন চলতে হবে ট্রেনিং ম্যানেজ থেকে শুরু করে এভরিথিং সে কত ছিলেন বলে আমি তার থেকে চেষ্টা করছি যাকে আমার বাড়িতে বলছিল সেই কথা শব্দ করে খাওয়া স্বামীদের মতো আমি সেই রকম মানুষ কি কপড়ে পড়লো ওগুলো অনেক ছোট ভীষণ অসুবিধা হচ্ছে বুঝতেন ঠিক উনি চাইতেন যে পড়াশোনাটা চাকরিতে নিই কারণ এই যে সব ভাইদের দেখছেন ভাইদের দিকে মোটেই খুশি না মানে অনিশ্চয়তা যাতে না থাকে মোটেই খুশি না উনি তো সেই জন্য উনি বলছে আমার ভাই এই কিন্তু ভিতরে ভিতরে তো যাই হোক অন্যায় কিছু না সেদিক থেকে বলতে হবে বাবা নেই তিনি নিজে গান বাজনা করতেন স্কুল টিচার ছিলেন আসলে পঠন পাঠন পড়াশোনা ওইটাই ছিল ওনার কাছে বেশি তারপরে যাই হোক তো এদিকে বাজাতো করতো বই কিনে নিয়ে আসলো বাজাতো আর মিউজিক পুড়িয়ে দিয়ে যেত ওটা দুটো হয়েছিল আর গিটার বাজানো শেখানো না অদ্ভুত ব্যাপার একটা রেকর্ডিংয়ে গিটারিস্ট পাওয়া যাচ্ছে না খোকনকে পাওয়া যাচ্ছে না খোকন মুখার্জি পাওয়া যাচ্ছিল না ব্যস্ত তখন কি করা যাবে ব্যস্ততা ছিল তখন খোকন মুখার্জি গানেও কম শুনতো কিছু একটা সমস্যাও ছিল সে সময় খোকনে পাওয়া যাচ্ছে না তাই গিটার কিনে রেখে গিটার নিয়ে এসে প্র্যাকটিস করতো অবশ্য গিটার মোটেই ভালো বাজাতো না এখন টুনটান করতো আমার মেয়েকে বলে সেটা দেখে যাবে না ছেলে আবার বলে না মোটেই ভালো বাজাতো না তো যাই হোক ওই থেকে কিন্তু গিটারটা আমি সেই দিন এখন তো বাকি গিটারে এটা কোন গানে মনে আছে কোন কিরকম কোন গানটা ওটা কোনো একটা ছিল কিন্তু আমি এক্ষুনি আমার সত্যি মনে নেই ওই জন্য বলছিলাম বলু থাকলে খুব ভালো হতো এমন সময় চলে গেল লোকটা তো এটা কিন্তু হয়েছিল এটা কিন্তু এইচএমভি গানের ডিস্কের সময় হয়েছিল বাজিয়েছিল সেটা একজন পিনপিন করে বাজালো আর একজন বাজালো কিন্তু যাই হোক সেই থেকে কিন্তু গিটারটা শুরু করলো পিয়ানোটাও তো নিজে নিজে পুরো বই ওয়েস্টার্ন ভাঙা সুর তো প্রচুর ওয়েস্টার্ন ভেঙে 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 সুর করা অনেকের গানে আছে প্রচুর গান ওটা নিয়ে তো পড়াশোনা করেছে পিয়ানোর উপরে তো ওটাই ছিল
আমার ছেলে চলে গেছে। ওর কাছে কিছুদিন শিখেছিল, তারপর তো এদিক ওদিক বেড়ে গেল, নিজেই এখন তো শান্তি বলতে মানে খারাপ লাগে নিজের ছেলে সব না না ঠিকই তো, না কেন দারুণ বলবেন? বাজায়, আমার নাতিটিও বাজাতে শুরু করেছে, সেমনে করে, এতদিন বাজাতো না, এই গতবার গিটার টিটার সবই তার ছিল, বাজাতে ভালো লাগে না। বাচ্চা ছেলেদের যা হয়, হাতের কাছে সবকিছু পাচ্ছে, একবার বলে আমি সিনেমা খাবো, দারুণ খেলাধুলোর খুব তো দাদুর মতন যারা ভালো লাগে দাদুর তো সেরকম সিনেমা ছিল না, খেলাধুলোর খুব অবস্থা ছিল। এখন তো গত বছর থেকে গিটারটা মন দিয়েছে, ছেলে মেয়ে দুজনের আগে সেইভাবে পরিচিত হয়নি সবার কাছে গিয়ে, একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে নাম বেরোয় দেখে আরেকজনের তো নাম মেয়ের নাম কি? শাড়ি। মেয়েকে দেখে সুন্দর দেখা হয়ে যাবে, মানে এতটা মেয়ে আছে? বলে মা পিতৃমুখী কন্যা সতী, কিন্তু তা নয়, উল্টোটা হয়ে গেছিল। খুব লড়াই করছে, গানটা এমনি করে? ও তো ভালোই গাইতো। একটা ক্যাসেট করছে আমার ভাই বিয়ের সময় বললো না, দাও চলে যাওয়া না, একটা ক্যাসেট করে দিলাম, ওইগুলো বিট সেই সময় ক্যাসেট করবে, ঘরে বসে ঘরে বসে ক্যাসেট করছে, সেরকম আমাদের ইনস্ট্রুমেন্টে ছিল। তার মধ্যে একটাই ক্যাসেট যেটা আমাদের সুবিধা সত্যি গান হয়েছে, আমার মেয়ে গান হয়েছে, এই দুটোর কতটুকু শুনেছি, তখন গেছি তোমার দিয়ে বন্দিমাকে কেন মানে সাংঘাতিক গাইছে, আর বলছে যে না ও সত্যি তোমার সঙ্গে গাইতে পারবেন, বলে না তবলা বাজাও গাইবে, তখন যদি গানটা গাইতে পারছে তাহলে পরবর্তীকালে হয়নি। এবার আলাদা নিবে না, বড় হয়ে যাচ্ছে, সেটা খুব পছন্দ যদি না হয়। একটা ছবি করেছিল, ছবিটা 7 সমুদ্রের পার, বাংলা হিন্দি ডাব ভাষা, ভীষণ পরোপকারী ছিলেন আর কি, এটা আমাদের খুব পরবর্তীকালে আমাদের খুব মুশকিল হয়েছে। এ ছবি পাচ্ছে না, তার জন্য বাড়িতে মাটি, এটা আমার বাড়িতে কোনোদিন সুবিধা সত্যি জন্য হয়নি, পাটি করতে কেউ করে, শুরু হলে করতে করতে ছবি ধরা হলো, সেটা হচ্ছে এই ছবিটা, প্রডিউসার 3-4 জন প্রডিউসার হলো, ডিরেক্টর একজন, সুন্দর একজন, আরেকজন তো তখন সেই বছর খুব বন্যা হয়েছিল, 78 সালে, 78 খুব বন্যা হয়েছিল, আমাদের বাড়িও বসে গিয়েছিল, বন্যা হয়েছিল, সেই যে ভদ্রলোক টাকা দিচ্ছেন, সেই সুনীল দাশগুপ্তকে দেখে টাকাটা দিচ্ছেন, বলবো কথাটা কিছু হবে না তো, কিচ্ছু হবে না। তো সেই ভদ্রলোকের নাম ছিল সমীর মিত্র, উনি টাকা দেবেন, টাকা দেবেন
ছাত্রীর বিয়ে, পরবর্তীকালে বিয়ে হয়েছে, ছাত্রীর বিয়ে হয়েছে, খুব সুন্দরী মেয়েরা ছিল, একজনের সঙ্গে চলে গিয়েছে। সময় মিত্র এলে উনি টাকা দিতে রাজি করে, টাকাটা দিলেন। আমার হিসেবে আমার কাছে ছিল যেটা, আমার কাছে যেটা পরবর্তীকালে এসেছিল সেটা চাল, আমার কাছে যাই হোক দিয়ে সমস্ত সবাইকে আর্টিস্ট ঠিক হলো। মিঠুন ছিল হিরো, হিরোইনের নামটা ভুলে গেলাম কেন, তাই বম্বে হিরোইন এরকম সামনে এরকম রাক্ষস কালী বাণী হিন্দু টিন্দু ছিল, আগা ছিল। খুব সুন্দর দেখতে, গোলমালে করেছিল এই মেয়েটি, গোলমাল সরব সম্পদ না 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 গোলমালে গোলমালে মেয়েটি ছিল, মনে হবে। তো হলো প্রচন্ড ওখানে গান রেকর্ডিং হচ্ছে, মাঝখানে ওর একজন অ্যাসিস্ট্যান্ট নাকি ছিল, কে জানি যায় না, সেই ভদ্রলোক এসে আমাকে বলছে নানান রকম কথা, ওনাকে ডিস্টার্ব করবেন না। কেন ডিস্টার্ব করবেন? টাকা পয়সার ব্যাপার, আমি ডিস্টার্ব করবো বলতেই হবে, আমি সব কিছু জানাতে হবে। তো 12 সপ্তাহ বিষয় করতাম, ঝামেলায় পড়েছিল খুব সেই সময়টা। মানে যিনি কেমন আছে, তো উনি বোধ হয় একটু বাইরে গিয়েছিলেন, আটকে গেছে। এই বন্যাতে যা হয়েছে সব আটকে আটকে যাচ্ছে, এদিকে তো গানের রেকর্ডিং শুরু হবে, টাকা পয়সাটা পৌঁছতে হবে, তারপর জয়পুরেতে এদিকে পৌঁছতে হবে, সবই তো একটা টাইমের মধ্যে করতে হবে, কিন্তু এদিকে বলা কি করা যায়। তো সেটা আমি খুব মুশকিলে পড়ে গেছি, তার সাথে ঘটে গেছি। আর যিনি ওই সময় মৃত্যু হল, উনি আমাকে বললেন যে আপনি না গেলেন টাকা, আমার ছোট মেয়ে, আমি টাকা পয়সা নিয়ে কি করে যাবো, সব তো চলে গেছে, সব চলে গেছে, কি করে যাবো ওনার মধ্যে। তো না আবার টাকা পয়সা না গেলে উনি দিবালি একটু চা করো না, আমার চা করতে দেয়নি, দাদাও মামাও খাবে। তারপরে শেষে উনি গেলেন, এই সময় ভীষণ টেনশন আমি পড়ে গিয়েছিলাম, প্রচন্ড টেনশন পড়েছি। তারপরে না হিরোইনের নাম বলে আসছে না। তারপরে ওখানে তো গিয়ে যখন পৌঁছলাম, ভদ্রলোক বললেন আমাকে, মিসেস দাশগুপ্ত, তো আমি কিন্তু খুব বাজে কথাগুলো বলছি, না না বলুন, কিচ্ছু না, ক্যামেরাটা চলছে না, আপনার পরে যদি মনে হয় আপনি বলবেন, মাত্র এক ভদ্রলোক বলে বেঁচে নেই। তো আমাকে বললেন এই একটা বাড়ি আছে না 10,000 টাকা, 50 টাকা আপনি সুবিধা কেন, ওটা আপনার কাছে, আমাকে যদি টাকা দিতে হয় তাহলে আপনি এমনি দিতে দেবেন, আমার কাজ করছি যে তার জন্য আমাকে এমনি টাকা দেবেন, আমার মোটা থেকে টাকা সরিয়ে দিই, বাড়ি থেকে টাকা সরিয়ে দিতে হবে, এটা চোর জন্য। সেই সময় রাত্রিবেলা টাকা দিয়ে গেলে 4 লাখ টাকা, 5 লাখ বাড়ি থেকে মাথা দিয়ে দিয়েছে, তোকে আমি এমনি পাঠাবো, টাকার জন্য যদি কিছু এই করে। তো যাই হোক গিয়ে পৌঁছলাম, দুধের কৌটো, মেয়ে তখন দুধ মানে বুকিংয়ের দুধ, সেই মধ্যে যেভাবে বাড়ি সঙ্গে অনেক লোক গেল, কেউ টাকা নিল, কেউ নিল না, 10,000 টাকাও কিনল না, কেউ নিল না। ওই আমার ননদ এসে আবার সব দিয়ে দিলেন, কথা না নিজে জানা সব কিছু। যাই হোক সব হলো, গান রেকর্ডিং হলো, সব হলো, আমরা জয়পুরে গান সবকিছুই হচ্ছে। আমি কিন্তু ওখানে বসে আছি, ডাক্তার বললো সুবিন্দাসন থেকে ছাড়া হবে না যতক্ষণ না নিয়ে গেলাম, সবাই চলে গেলাম ওখানে। এই এক দেখলাম ইউনিটিতে বাবা
সব তেল ডাল চাল মশলা রেশন নিয়ে একটা গাড়ি পট করে অন্যদিকে চলে যাচ্ছে। আবার নতুন করে চাল ডাল তেল মশলা সব কিছু বাজার টাজার করে আবার অন্যদিকে আমি তো আমাকে রান্না করতে 30-35 জন রান্না কিনে সবাইকে দিয়ে দিচ্ছি। ওই রান্নার লোকটাকে নিয়ে আমরা রান্নার লোককে নিয়ে গেছি, রান্নার লোককে নিয়ে চলে গেছি। এরকম ভাবে করে 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 সমস্যা অনেক ক্রিয়েট করেছে। কি না ওখানে আমরা বম্বে থেকে একজন কাউকে নিতে যাওয়ার সব দেখার সময় পরে নাই একটা অবস্থা আছে সেটা সেখানে আমি দেখাশোনা করছি। অ্যাকচুয়ালি আমি তো ওখানকার মেম্বার টেম্বার কিচ্ছু নেই, আমি কেন করবো, উনি করবো। উনি এসেছিলেন কিন্তু আমাকে কিছু করতে দেওয়া হয়। এই শুরু হলো সূত্রপাত। ওখানে কি ঘটনা করেছে তার ঠিক নেই। বিন্দিয়া গোস্বামী যে বিন্দিয়া গোস্বামীকে খাইয়ে দিতে হতো, মিঠুনকে খাইয়ে দিতে হতো, তার মধ্যে করেছে খাইয়ে দেওয়া এই সবই এগুলো খুব আনন্দ সহকারে এগুলো করেছে। পরবর্তীকালে যেটা হলো যখন আমরা ফিরে এলাম, ড্রেস প্রচুর ড্রেস, সব রাজা রানীদের ড্রেস, চাক্ষুষের ড্রেস প্রচুর জড় হয়ে আছে বম্বে রাজস্থান। আমরা তো চলে এলাম সোনারপুর 10% ছবি পাচ্ছি। সেই সময় খালি একটা কথা বলবো, এবার আমি জেলে যাব, এবার আমাকে সবাই চোর হিসেবে ওর যারা লোক ছিল ডিরেক্টর যার জন্য এত করলো, সে গিয়ে একটা হিসেব দিয়েছিল আমাকে, লেগে দিয়েছিল হিসেব চাই। ওনারও সে রাগার অন্য কিছু কারণ ছিল, সেটা করা দরকার নেই। তো আপনি কিছুই পাবেন না, টাকা হিসেবেও পাবেন না, অন্য কিছু পেলে আপনি টাকাটা হিসেবে চাইতেন না, সেটা উনি পান না। তা সেই জন্যে উনি হিসেব চাইলেন, বিভিন্ন সূত্র হিসেব তো বরাবর। আর যারা অন্য লোকেরা যারা হিসেবটা দেবে সেটা সুবিন্দা সূত্রের হাতে দেবে, কারণ টাকাটা সুবিন্দা সূত্রের কাছে আসছে। হ্যাঁ, তারা হিসেবটা দেবে, তাকে বাবার বলতে দাও আমাকে হিসেবটা দিচ্ছে না, এটা আমি কি করি, কিছুতেই শুনছে না। তার আগে একটা আলাদা হিসেব করে গুজরাটে কিনা হিসেবে মিলছে না, কিছু মিলছে না। আমার গানের বিক্রি হয়ে গেল, তারপরে গাড়ি কিনবে বলে টাকা নিয়েছিল, সে টাকা বিক্রি হয়ে গেল, সব কিছু কিন্তু আমারই যাচ্ছে। তারপরে এই এক কথা, এবার আমাকে জেলে কেন তুমি জেলে যাবে, তোমার তো সব কিছু হিসেব বরাবর, তোমার হিসেব কিছু বলবে না, আমাকে কোন টাকাটা দিয়েছে সেই হিসেবটা তো উনি চাইছে, আমি ওদেরকে যে ভাগ ভাগ করে দিয়েছি সেই হিসেবটা তো ওরা দিচ্ছে না। ভীষণ একটা মানসিক ভীষণ মানসিক জীবন না করা। আমরা এখন একটু সুধীন দাশগুপ্তর কন্যার সঙ্গে কথা বলবো, সাবেরী দাশগুপ্ত, তাই তো? ঠিক বলেছি তো নামটা? এবার তুমি বলো, বাবাকে কতটুকু মনে আছে, কিরকম কাজ করতে দেখেছো? বাবা, আমি যখন 8 বছর বয়স তখন বাবা চলে যান। তো কিন্তু ওই 8 বছর ওই টাইমটুকু মানে বাবার সঙ্গে সঙ্গে একদম ছায়ার মতো ছিল। আর আমি ছোটবেলা একদমই শান্ত ছিলাম না, বরঞ্চ একেবারে উল্টো, বিরক্ত করে মারতাম বাবাকে। বাবা এটা এখানে এখন আমি, এটা আমার রাজত্ব, গানের ঘর মানে আমার রাজত্ব। তো বাবার ওইটুকু সময় বাবার থেকে আমি কেড়ে নিয়েছিলাম আর কি। বাবা আমাকে বাবার হাতে এভাবে ওঠাতেন না হাতে, তারপর হারমোনিয়ামের ওপর বসতাম, গান শেখানোর চেষ্টা হয়েছিল, মানে সেটাও জোর করে, বাবা আমাকে গান শেখাতেই হবে। তো বাবা খুব একটা পছন্দ করতেন না যে একেবারে ছোটদের গান শেখান। আমার ওইসব কোনো মানে বাধা নিষেধ একেবারেই পছন্দ ছিল একদম না। তো শেখাতেই হবে। কি গান? ফার্স্ট গান আমি শিখেছিলাম বাবার কাছে তোমার দেহের ভঙ্গিমটি। বাহ! তো সেটা ওই মান্না জেঠুরি গান। তো তারপর বাবা একবার মনে আছে আমার মামার বিয়ের সময় ক্যাসেট করেছিলেন, তো ওই গানটি আমাকে মানে গাইতেই হবে, গানটা আমি জোর জার করে আমি ওটাই গাইবো। তবলার সঙ্গে গিয়েছিলাম ছোটবেলায়। বাবা ভীষণ ক্রিয়েটিভ ছিলেন, সবসময় দেখতাম কিছু না কিছু করছে, এই পেপার কাটিং করে একটা কিছু সুন্দর একটা মোটিভ তৈরি করা, তারপর
ওই আর কি কিছু মানে যেই ওয়েস্ট জিনিসপত্র নিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া, এইগুলো আমি দেখতাম। তারপর শাড়ির ওপর স্টেনসিল করে করে করা, মাকে সে ম্যাচিং থ্রেড নিয়ে আসা, এই ক্রোশে করতে হবে এই করতে হবে, সেগুলো সবসময় বাবাকে দেখতাম। আর গান তো ছিলই সারাক্ষণ কোনো গানের ঘটনা, কোনো গানের সুর করছেন, লিখছেন বা কাউকে শেখাচ্ছেন, সেরকম কোনো স্মৃতি মনে আছে? আমার বাবা যতক্ষণ ছিলেন ততক্ষণ গানের ঘরটা হচ্ছে আমার রাজত্ব। বাবার ছাত্রছাত্রীরা হচ্ছে আমার পিসি, আমার লোক, কাজে এবারে প্রত্যেককেই আমি দেখেছি এখানে গান শিখতে। একদম পুরো বসে থাকতাম, পিসিমণি মানে আরতি মুখোপাধ্যায়, তার তো কোলেই আমি বসে থাকতাম। যে কি মানে অসুবিধে করে যে গানগুলো তখন তুলতেন, আমি একদমই নামতাম না। তো সবাইকেই দেখেছি। আর বাবার মানে সুর সম্বন্ধে মানে তখন কিরকম মনে হতো যে শেখাচ্ছেন? যে একটা ইনসিডেন্ট আমার মনে আছে, ওই অমৃত কুম্ভের সন্ধ্যা, হ্যাঁ। আমার যখন ওই লাস্ট বই ওটা, তো ওটার সময় একটা বাবার ভজন ছিল রামাজপুর। বাবা এক একটা সুর করছেন, আমাকে জিজ্ঞেস করছিলাম বলতো কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে, তারপর যেটা আমি বললাম ভালো লাগছে সেইটাই ফাইনাল থেকে গিয়েছিল। তো ওটা আমার বিশাল পাওনা। ঠিক। আর কোনো ঘটনা, আর কোনো সুর মানে এই ধরনের কোনো সুর তৈরি হতে দেখেছো? তৈরি হতে সুর দেখেছি ওই অমৃত কুম্ভের সন্ধানে, ওইটাই আমি যে বা কোনো গান লিখছেন? লিখছে, লেখার সময় অবশ্য আমার একটা নো এন্ট্রি ছিল। আচ্ছা, একদম রাত্রেবেলা ভাবনা তখন আর ছিল। পারতাম না, রাত্রি 2টোর সময় বসে আবার বিরক্ত করবো, সেটা হতো না। তবে ওই অমৃত কুম্ভের সন্ধানে ওটাই আমি দেখেছিলাম, ওই সুরগুলো করা, ওইগুলো ওটাই ফার্স্ট লাস্ট। আর বাবাকে মানে বাবা হিসেবে পেয়েছো কিরকম ভাবে? বাবা তো বুঝতে পারতাম না যে বাবা আমাকে ভয় পেতেন না আমি বাবাকে আমার মনে হয় উল্টোটাই, বাবাই তোমায় ভয় পায়? এমন করতাম। কিছু বাবার মানে জোর জুলুমের জায়গা তো ওটা, সেই বাবা ভীষণ শান্ত ছিলেন, কিন্তু আমি ঢুকলে কিরকম অশান্ত হয়ে যেত। মাকে মঞ্জু বাবুলি আবার ঢুকেছে। তারপর ভ্যাঙানো, মানে সব গানকে কি করে গান বলছে তাদেরকে ভ্যাঙানো, সেগুলো করতো তো। হ্যাঁ, ভীষণ এসব এম্বারেসিং সিচুয়েশনে এই সেই মানাদের যে স্টুডেন্ট ছিল বা সে কি করেছিল ও বাবা, মান্না জেঠুর আসার কথা অনেক রাত্রে, আমি জেগে থাকবো, জেগে থাকতেই হবে, কোনো কারণ নেই কিন্তু আমি জেগে থাকবো। তো আসল কারণ হচ্ছে যে বাবা যখন কেউ আসতেন ওই রেড ওয়াইন খাওয়াতেন, ওটা অ্যাকচুয়ালি ইচ্ছেটা ছিল ওই রেড ওয়াইন খাওয়া। তো বাবা ওয়াইন গ্লাস টাস খুব সুন্দর করে বাটার করেছে, সেটা দেখেই আমার মনে হচ্ছে যে না আমি আজকে আর ঘুমাবো না। তো ওটা আমার দরকার, আমি ওই গ্লাসটা তখনই নেবো, বাবাকে বলছি না আমি ওয়াইন খাবোই, বাবা বলছে না খাবে না, এই করে করে আমি জোর করে হাত থেকে গ্লাস নিয়ে এমন কামড় দিয়েছিলাম পুরো গ্লাসটা তো ভেঙে গেল, পাতলা গ্লাস ছিল, পুরো এখানে কাঁচ পাঁচ লেগে গিয়েছে। তো সেই সময় একটা বাবার হুঙ্কার ওপরে পড়ে আছে। সেটাই বোধহয় প্রথম আর শেষ নাকি? না মাঝে মাঝে হুঙ্কার ছাড়া দাদার কিন্তু দাদা এত শান্ত আর এত ভালো ছেলে কোনোদিনই হয়নি, আর আমার ক্ষেত্রে ওর জন্য ছাড়তে হতো। ভীষণ করতো। আর যেটা ভালো গ্লাসে জল দিয়েছে, লোকজন নিশ্চয়ই ভালো গ্লাসে জল দিয়েছে লোকের সামনে তোমার কার কাছ থেকে নিয়ে গেছে, এটা আমার কবে হলো, এটা আবার কবে হলো, এই টাইপের ছিল। তারপর আমি পাঠাবো আপনার স্টুডেন্ট, হঠাৎ কি আমার ইচ্ছে হলো বাবার সঙ্গে ইংরেজিতে কথা বলবো। তো কেউ একদিন বাড়িতে এসছে, অ্যাকচুয়ালি মানে শো অফ করার ইচ্ছে ছিল বাচ্চাদের যা হয়। তো বাবাকে আমি দেখে বলছি বাবা who's this gentleman? এই আমার মনে আছে বাবা প্রথমে প্রচন্ড ঘাবড়ে গিয়ে এই কি করে আছে? I'll tell you later, go inside. তখন ক্লাস 1-এও পড়ি না। ক্লাস 1-এ যখন পড়ি না, তখন তো 2-এ। বাবাই চলে গেল, 2-এ। বাবাই চলে গেল। ছোট্ট, দুইটা একটাও হবে না। আমার প্রচন্ড মানে ব্রিদিং প্রবলেম, ওটা আমি একদমই বাবার কাছে শিখেছো সেরকম কোনো? বাবার কাছে হাতে করে গেছিল পিয়ানো, খুব ভালোবাসতাম, কিন্তু সেখানে এত মানে ধৈর্যের অভাব ছিল। বাবা একটা পিস আমাকে হয়তো খুব মনোযোগ সহকারে শেখালো,
তো যখন আমার লেসনটা দেওয়ার কথা একদম অন্য কিছু দিয়ে দিতাম। একটা ঝড়ের মতো কি বাজিয়ে গেলাম। তো বাবা বলেছে বাবা অসম্ভব, এখানে হবে না। মাকে বললেন যে না তুমি একে ট্যাকল করতে পারো, তুমি শেখো। মা শিখে তারপর বায়া মার কাছ থেকে আমি লেসন নিয়েছি। মাকে কাকার কাছে শিখেছি, তারপর কাকা, তারপর আমার ক্যাথলিক স্কুলে শিখেছি। আচ্ছা, তাহলে জানো কি আমার ভীষণ ভালোবাসি এই কাশ্মীর সূত্রপাত মা বাবার থেকে। ওই আমি আমার মনে ছিল বাবা মার শাড়ি স্টেনসিল করে ফ্যাব্রিক করে দিতে, তারপর মার ব্লাউজের ডিজাইন করে দেওয়া, তারপর মাকে থ্রেড গুলো নিয়ে আসা করছে। বেশিরভাগ হাতের কাজ অবশ্য মাই করতো, কিন্তু বাবার একটা সেন্সটা ছিল যে হয়তো আমি ফ্যাশন ডিজাইনিং ওটার জন্যই বাবার থেকেই হবে। বাবা আরেকটা জিনিস বাবা আমাকে ভীষণ সাংঘাতিক সুন্দর জিনিস হয়ে গেছে, এটা আমি না বলে পারছি না, সেটা হচ্ছে সাইনাস। বাবা সকালবেলা উঠে কম করে 20টা 25টা আছে, কিন্তু আমি মেয়ে, আমাকে তো একটু এক্সট্রা কিছু করতে হবে। আমার 70টা আছে, দিন শুরু 70টা আছে দিয়ে। আরেকটা জিনিস হচ্ছে বাবার প্রচন্ড পারফিউমের উপর সাংঘাতিক ফেটিশ ছিল, পারফিউম সাংঘাতিক ভালোবাসতেন, সব ভালো ভালো ব্র্যান্ডের পারফিউম। ওইটা আমার একটা এসছে, প্রচন্ড পারফিউম ভালোবাসি। সেই সময় আমার কোনো সাইনাসের প্রবলেম হয় না, কোনো স্প্রে কোনো স্ট্রং কিচ্ছু হয় না, কিন্তু ওই আদারওয়াইজ ভীষণ পচা গন্ধ সহ্য করতে পারি না, হাঁচি শুরু হয়ে যায়। এটা বাবা বলতো। আরেকটা জিনিস বাবা যেটা আমার ভীষণ মনে আছে, বাবা ভীষণ ভালো রান্না করতেন। এই সবজি কাটা থেকে আরম্ভ করে রান্না করা অসাধারণ রান্না করতেন। বাবা চলে যাওয়ার আগে মার হার্ট অ্যাটাক হয়েছিল, তো সেই সময়টা বাবা রান্না করতেন এবং আমি একদম পুরোপুরি বাবার পাশাপাশিই থাকতাম। রান্নাঘরে কোলে করে আমাকে বসিয়ে দিতেন এবং সবজি কাটতেন প্রত্যেকটা সময়, মানে পেঁয়াজের টুকরো হবে প্রত্যেকটা স্কোয়ার করছে না, একদম সমান, পারফেকশনিস্ট প্রচন্ড রকম। আর সেটা যে ভীষণ সময় ধরে ধরে কাটছেন সেটাও নয়, তো খুবই সুন্দর, খুব পরিপাটি করে গুছিয়ে টুছিয়ে ভীষণ ভালো করতেন। টেস্টও খুব ভালো হতো। বাবা বলছিল বাবা ভীষণ ভালো। রান্নাটা বাবার কাছ থেকেই পেয়েছি, সেটা বল। তুইও তো তুইও করিস, তুইও তো করিস, সেই জন্য তো তুইও করিস, সেটা বল। বাবা আবার আমার বাবার কাছ থেকে ইনভেস্ট করা। হ্যাঁ হ্যাঁ ঠিক এই জন্য বললাম কাজের কথা ছিল, কারণ এটাও তো ফ্যাশন ডিজাইনিং তো একটা আর আরেকটা জিনিস, বাবাও সেদিন ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিল, তো সেটা ওটাও এসছে। বাবার অনেক গুণই আছে তোমার মধ্যে। হ্যাঁ বেশি। আমার পারফেকশনের স্ত্রীও হয়েছে, ভীষণ মানে খুঁতখুঁতে। তাই জন্য মানে আমার স্টুডেন্ট যারা তারা তো পাল্লা হয়ে যায়। এবার আমি তো বুঝতে পারি না কেন এরকম ঘটেছে। ঠিক করে হাঁটতে হবে তো যতক্ষণ ঠিক করে হাঁটবে না ততক্ষণ হেঁটে যাবে, তাই একটা টর্চারের পর্যায়ে চলে আসে। হয়ে গেছে? ওরা কিছু বলার আছে? আর কোনো পয়েন্ট আছে? কিছু আছে? এ বাবা, নাহলে এটা তো কোনো বুটিকে গিয়েও কিছু একটা পাওয়া যেতে পারে। বাবা এই পারফেকশনিস্টের জন্য বললাম আর কি, এটা দেখো কিরকম পারফেকশন। কি বলবো, পারফেকশনিস্টের কথা হচ্ছিল তো, বাবা পারফেকশনিস্ট, মেয়েও যে পারফেকশনিস্ট, সেটার জন্য মিটো লাগা। এটা সুতোর কাজ করা, সুতোর কাজ করা, হাতে কাজ করা, বোঝাই যায় না মনে হয় যে এটা হ্যাঁ হ্যাঁ ঠিক মনে হচ্ছে বোনা। বোনা মনে হচ্ছে না, তাতে আমি শুনি দূর একদম থেকে তাই বোনা। ভেবেছিলাম বোনাই। এই যে, আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা আজকে শ্রীমতী মঞ্জু দাশগুপ্তর ছোট ভাই শ্রী উৎপল সেনগুপ্তকে পেয়েছি। তার কাছ থেকেও আমরা সুধীন দাশগুপ্ত সম্বন্ধে কিছু শুনবো। বলুন। এটা কিন্তু একেবারে পার্সোনাল টাচ, হ্যাঁ কারণ মানুষকে আমার মনে হয় যে খুব একটা জাঁকজমকের মধ্যে জানা যায় না, ছোটখাটো ঘটনা দিয়ে অসমাজকে করা যায়। তো হ্যাঁ তো সুইন্দার নানা গল্পের মধ্যে সুইন্দা বয়স আমার চেয়ে অনেক বড় ছিলেন, কিন্তু হি ওয়াজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, যেটা আমার দিদির মতো বুঝলেন না। তো আমার একটু এই কবিতা গল্প সাহিত্যের দিকে নজর ছিল, আমি নানা রকম কবিতা বই রাখতাম এবং সুইন্দা আমাকে বলতেন তুমি ওগুলো দিয়েছিল।
আমার মনে আছে প্রেমের মিত্র বইটাও তুই দিয়েছিস। অনেক বইয়ের মধ্যে প্রেমের মৃত্যু সাগর থেকে ফেরা বইটা আমি একটু মনে আছে দিয়েছিলাম, আমার। এবং তারপরে এই সবুজের ছোঁয়া কিনা সবিনা থাকো দাস। না হেমন্তের গলা, সেটা হলো আর কি। তেরিয়ে সুবিধা আরেকটা দিক বলি, যে এই সুবিধা যে গান নিয়ে এত ব্যস্ত থাকতেন, সে যে আবার রান্নাঘরে ঢুকতে পারেন এবং হাতা খুন্তি নেড়ে কিছু করতে পারেন সেটা চট্টর ভাবা যায় না। তো সুবিধা আমাকে একদিন বললেন যে তুমি আজকে রাত্রে এসো, আমি তোমাকে খাওয়াবো। এবং যেহেতু আমার সময় ঠিক ঠিকানা থাকতো না, অনেক সময় দেরি করে ফিরতাম, আমার কাছ থেকে এটাও বললো একটু তাড়াতাড়ি এসো। তাই ঠিক আছে, সুইন্দা রান্না করতে তার আগে আমি জানতাম না, ওরা নিয়ে খেয়েছি। তা আমি তো বেরোলাম বন্ধুদের সঙ্গে গল্প করে আড্ডা মারা, ফিরতে ফিরতে রাত্রি 10টা হয়ে গেল। তো 10টার মধ্যে ওরা সব খেয়ে নিত, 10টা সাড়ে 10টা হয়ে গেল। তা আমি ওখানে বাইরে দাঁড়িয়ে ভাবছি বেলটা বাজাবো না কি। সুবিন্দা যে গেছেন আমি জানি, সুবিন্দা ওই ঘরে থাকবেন গানের ঘরে। তাই আমি ভাবলাম যে না, দেরি হলেও ঢুকে পড়ি। আমি বেল বাজালাম, সুবিন্দাই এই দরজা খুললেন, যেন অপেক্ষা করছিল আর কি আমি কখন আসবো। তো আমাকে দেখে বললো যে বসে পড়েছ চট করে খাবার টেবিল। তো সুবিন্দা দিয়ে বার করে রান্না করতে গিয়ে ডিফারেন্ট ডিশ যেগুলো বলেছিলেন, এবং আমি খানিকক্ষণ অবাকে দেখলাম সুবিন্দা করে কথা বলছেন চুপ, মানে ওরা তো ঘুমোচ্ছে। আচ্ছা টের পায় যে আমি দেরি করে ফিরেছি, হয়তো চিৎকার করবে আর কি। তো সুবিন্দা রান্না খেলাম আর কি। সেখানে ফ্রেঞ্চ কুইজিন ছিল, সেখানে টিপিক্যাল সাহেবি ব্রিটিশ রান্না, তো পাশাপাশি মুগলাই রান্না, বিরিয়ানি টাইপের আর কি। নিজের হাতে উনি সমস্ত মশলাপাতি জোড়া করে রেখেছিল আগে থেকে, এবং সে বিষয়ে রান্না করেছিলেন। আজ এত বছর পর আমার মনে হয় যে স্টিল দেয়ার টাচ, ডেলিকেসি, সেই খাবার, সেই স্বাদ, যেটা বোধহয় অনেকে জানে না। যারা খুব ভাগ্যবান তারা তো সুন্দর হাতে রান্না খেয়েছেন। তো আমি ওই জন্য অত ভালো সুর হয়েছিল আর কি। আমি সৃষ্টি করতে পারলাম না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। অত ভালো সুর হয়েছিল বোধহয় জানতেন বলে নাকি এখন সেই গানের না রান্না করতেই হয়েছে, এটা হচ্ছে অজহরি রান্না। আচ্ছা, হ্যাঁ, অজহরি রান্না। সবটা মিলিয়েই শুধু মানে অনেক ওনার মানে জীবনের নানান দিকের প্রতি একটা আগ্রহ প্রচন্ড ছিল। হ্যাঁ, এই আর ধরনের- মজার কথা ছিল আর খুব যে- নিপুণ ভাবে করতেন। হ্যাঁ, পেঁয়াজটাও যে কাটতেন চৌকো চৌকো করে ছোট ছোট করে, প্রত্যেকটা সমান অদ্ভুত। সেটা এখনো আমি পারি না। এখনো পারি না। আমার মাঝে মাঝে খুব অবাক লাগতো। আমার মনে হচ্ছে সুদীপদার হাত এবং আঙুলগুলি রিলেটিভলি বড় ছিল আর কি সাইজে, আঙুলগুলি বেশ মোটা সোটা গোলগাল ছিল আর কি। হয়তো শিল্পীদের সেরকম হয়, অথচ লম্বাটে। দেখে মনে হতো খুবই আদরে বড় হয়েছেন আর কি। এবং উনি কি করে এই ধরনের কাজ করবেন? উনি একদিকে হকি খেলেছেন ছাত্র অবস্থায়, আবার এদিকে হাতে খুঁজি দিয়ে রান্না করতে পারেন, আর সেতার বা পিয়ানো বা হারমোনিয়াম তো গলার সঙ্গে একই তালে চলে আর কি। তো হয় যাদের এই ধরনের প্রতিভা থাকে তাদের মধ্যে সব কিছু তারা মনে না, যেখানে আমি ভেবেছিলাম যে হয় আর কি। কিন্তু মানুষ হিসাবে আর একটা কথা বলি আপনাদের, যেটা আমার একেবারে পার্সোনাল। আমার বিয়ে হয় এই বাড়িতে 2 বছর আগে, অবশ্য আমি এখন একা। আমার বিয়ে এই বাড়িতে হওয়ার তার কারণ ছিল যে সুদিন না, হ্যাঁ, আমি ওদের থেকে এসেছি 3 দিনের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করা হয়। সুবিধা বললো যে বাড়ি ফাড়ি কি দেখবে, বিয়ে বাড়ি এইখানে করে বিয়ে হবে আর কি। তো সুবিধা হি টুক দ্য লিড। তো বিয়েটা হয়ে গেল। তারপরে তেমন অনেক ঘটনা ছিল যেখানে সুবিধা আমাদের সমস্ত ভাই বোনদের যারা বিবাহিত তাদের জোরকে একত্র করে দুজন করে ছবি তোলার ব্যবস্থা করেছিলেন। ওই ইন্টিমেট টাচ, হ্যাঁ, যে একটা বিয়ের দিনে বাকি সবাই যারা অলরেডি বিবাহিত, দাদা বৌদি, দিদি জায়ের ইত্যাদি সবাইকে একত্র করে, ইনক্লুডিং নিজেদের সমস্ত ছবি তোলা হয়েছিল ওই ঘরে আর কি। তো আমার যেটা এখনো মনে পড়ে সেটা হচ্ছে আমি ফিরে যাবো আর কি। ফিরে যাব, আমাকে তো প্লেন ধরতে হবে, এবং আমার মালপত্র আর আমি, একজন বললো যে না প্রথমে এই গাড়িতে বসে মালপত্রগুলো অন্য গাড়িতে যাবে আর কি।
তো বেশ কয়েকটা গাড়ি ছিল, তো সুবিধা নিচে নেমে ওখানে তদারক করছেন। সুবিধার সঙ্গে বললেন যে না, তাকানো হবে, উৎপল আর ওর মালপত্র একটা গাড়িতে যাবে, যদি কিছু হয়ও ও এবং ওর মালপত্র ওর সঙ্গেই থাকবে। এই নয় যে ও পৌঁছে গেল, মালপত্র পৌঁছলো না, রাস্তায় গাড়ি বিপরীত হতে পারে, তাই তো, দুটো গাড়িতে থেকে লাভ নেই। এই যে বাস্তব বুদ্ধিটা হঠাৎ অ্যাট দ্যাট মোমেন্ট মনে পড়া আর কি। আমি অন্য গাড়িতে বসেছিলাম আর মালপত্র অন্য একটা গাড়িতে তোলা ছিল, তো মনে আছে, ওগুলো খেয়াল নেই। তো আমার এখন সেটা হ্যাঁ একটু হিউমারও আছে। হ্যাঁ পরিমলের সেই মধ্যে তো। প্রচন্ড ও সেন্সার সাংঘাতিক ছিল, খুবই সাংঘাতিক। আপনি একটু কিছু ওনার সম্বন্ধে বলুন, আমার স্যার ছিল। কার সম্বন্ধে? পরিমলদা। হ্যাঁ, পরিমলদা একটা স্বল্পভাষী ছিলেন মাঝে মাঝে, কিন্তু সুধীন্দ্রের তুলনা বলে একটু গল্প করতেন বেশি, হ্যাঁ। এবং তার কারণ হচ্ছে পড়ুদার বিং মাছ ইয়াঙ্গার, ওর বন্ধু বান্ধব মহলও অনেক ইয়ার সেই হিসাবে। আর পড়ুদার তো বাজনার কথা তো যায়নি এরকম। আমার মনে আছে যে পড়ুদাকে একদিন বলা হলো, আমরা তখন থাকতাম মনপুরের আর কি, ওরা তখন থাকতো বোধহয় 2-3 বছরের বাড়িতে। তো পড়ুদাকে আমার আরেক দিদি, যাকে আমরা ছর্দি বলতাম, অ্যাকচুয়ালি আমাদের মেজদি, কিন্তু ইউনিভার্সালি ছর্দি ওয়াজ নোন অ্যাজ ছর্দি টু এভরিবডি। এবং ছর্দি আর সুইন্দার মধ্যে ভীষণ একটা বন্ধুত্ব ছিল। ছর্দি সুইন্দার সুভাই বলে ডাকতেন আর কি, আর সুইন্দা ছর্দি বলে ডাকতেন আর কি। এই যে সেই সূত্রে ওদের ফ্যামিলি, পরিমল এবং সবার সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ হয়ে গেছিল। এবং ছর্দির পার্সোনালিটি এমন ছিল, প্রেসিডেন্ট কাউকে যদি বলতেন যে তুমি একটা গান শোনাও না, ছিল যেন শুনেও শুনেননি এরকম ভাব করলো, মাথা গান বার করলেন না, আমার ভীষণ খারাপ লাগলো। আমি তখন ছোট, স্কুলে পড়ি আর কি। ছর্দি বললেন যে তুমি বাজাবো না মাথা গানটা, মাথা গানটা পুরো বার করলেন এবং সঙ্গে সঙ্গে বাজালেন। এবং তখন এই গানের মধ্যে মধ্যে আমি আর বাজনার মধ্যে মধ্যে আমি একবার বললাম যে পুরুদা ওই গানটা একটু বাজান না। পুরুদা প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত বাজালেন, মধুর গন্ধ হলো না, তারপর বাজালেন তোমার হলো সুর আমার হলো সারা। আমি কেন জানি বললাম, আমার যত বড় একটা হিন্দি ছবি পিয়াসার একটা গান হেমন্ত কলা আর কি, আমি বললাম যে মাতৃগান মনে করছি না, মাতৃগান বাজালেন जाने को कैसे लोगों थे जिनसे प्यार को प्यार मिला। হ্যাঁ, আর মাতৃগানে ভীষণ ভালো শোনায়। আর পুরো একটু প্রফেশনাল, আর মাতৃগানটা সেরকম, সে ভ্যাম দিয়ে নানা রকম স্কেল চেঞ্জ করে মাতৃগানে। আমি বললাম যে বললাম যে বিল তামান্না হয়ে গেল, আমার কথা শুনেছেন, প্রথমে না করে দিয়েছিলেন, তো কি হলো একটা মারা গেলেন। আমি এত মিস করছি এই যে আমাদের এত সুন্দর মানে আড্ডাটা জমে গেছে আর কি। এত মনে হচ্ছে যে স্যার যদি বেঁচে থাকতে কিছু না হোক, মানে কোনো যদি এখানে আনা যেত বা এই গল্পটা আমার কাছে গিয়ে করা যেত। ওর কাছে অনেক আর আমি তো আপনার কথাটা ওনাকে বলতে পারিনি। আগেরবার যে আমার আপনি বললেন টাইম পাওনি তোমরা? পাইনি তো, ওই যেদিন ফিরে গেলাম 2-3 দিনের মধ্যে হসপিটালে সবকিছুই। আর উনি বলতেন সুদিন দাসগুপ্ত ছিলেন ডেট দেবেন, কারো আপত্তির দরকার করতে না, আমি ভাই কিন্তু সম্প্রদায় গান বাজনাতে যেসব বাধা আসতো আর কি, তো অনেক ছোট ছিল না, এমনিতে ওর থেকে অনেকটা দুজনের মধ্যে একটা দারুণ মানে এত রেসপেক্ট করতে কবিরা দুজনের মানে মেলবন্ধন যেটা বলে আর কি, তোমরা বলো যেটা, সেটা এত ভালো ছিল। ও শুরু করতো, ওর অ্যারেঞ্জ করতো, এত ভালো হতো। এবং সেখানে একটা মিউচুয়াল রেসপেক্ট এবং ট্রাস্ট। আমার যদি মনে পড়ে অনেক গানের রুদার তো মিউজিকটাই করতে, এবং সুবিধা সুন্দর ছেড়ে দিতেন সেটা। এবং ফিল্মে যেগুলো রুদার মিউজিক অ্যাকম্পানিমেন্ট যেগুলো লিখেছেন, যেমন এই ইনস্ট্রুমেন্টাল সাইডটা, সেখানে রুদাই ডিসাইড করতেন। এবং ফিল্মে গানই বোধহয় কখনো কিছু এটা চেঞ্জ কর, ওটা চেঞ্জ কর, বলার কোনো অবকাশই থাকতো না। অনেকটাই হ্যাঁ, আসলে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল। এদিকে হারমোনিয়ামটা মোটামুটি তোমাদের বলে যে সব হ্যাঁ, হ্যাঁ। সেগুলো অলরেডি রেডি হয়ে যেত।
খুব অসুবিধা মারা যাওয়ার পরে ওই যে ঘরটায় আমার কিবোর্ডটা থাকতো কাকিয়ার বাড়িতে উপরের ঘরে, ওখানে তো একটা অ্যালবাম রাখা ছিল, সেখানে সমস্ত পুরোনো ছবি আর সুধীন দাশগুপ্তর প্রচুর ছবি একটা অ্যালবাম জুড়ে, মানে ওনার দাদার ছবি দিয়ে ঠাসা আর কি অ্যালবামটা। আর ওখানে এত মানে আমাদের চোখে জল এসে গেছিল মর্টালিটিও, সেখান থেকে কয়েকটা লাইন লেগে যাওয়ার যে লাইনগুলো কি মনে পড়ছে, একটা লাইন মনে পড়লে বাকিগুলো মনে পড়বে, অনেকক্ষণ ভাবছি সেই লাইনগুলো। দ্যাট ইজ এ গোল্ডেন এরা। তো আপনারা যে করছেন আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা প্রচেষ্টা, পাওয়াতে সুন্দর। আপনাদের সঙ্গে কথা বলে আমাদের ভীষণ ভালো লাগলো আর কি। সত্যি ভীষণ ভালো লাগলো। আসুন তার আরো বেশি কথা বলবো, আরো জমি আড্ডা করা যাবে। না আমি বললাম না আপনাকে, এই যে কথা আমি তখন বলছিলাম যে আমার এই গানের সম্বন্ধে আমার কৌতূহলটা ভীষণ। আমি সঙ্গে সঙ্গে একটা গান শুনি, এটা আমার একদম ছোট থেকে আছে যে আমার একটা গান শুনলেই না আমি সঙ্গে সঙ্গে তার কোয়েরি করতাম যে কে লিখেছে, কে সুর দিয়েছে। আচ্ছা, একটা আছে গান ছোট্ট বাহাদুর, আর ছোট্ট বাহাদুর কি নামে ডেকে বলবো, হ্যাঁ বলবো তোমাকে, তাই নিয়ে আমার ছেলেকে একটা মানে গান দিয়ে বলছে, ছোট্ট ছেলে যখন আমার জন্য গান করো, আমার জন্য গান করো, তখন ওর জন্য গান করেছিল। ছোট্ট বাহাদুর যাচ্ছ কত দূর, রাস্তা থেকে কিনে দেবো গরম যাচ্ছে। ওটা ছিল ছোট্ট বাহাদুর, আমার ছেলেকে বলে। হ্যাঁ হ্যাঁ, আর একটা বাহাদুর ছিল, অন্য বাহাদুর ছিল, তাদের তাকে বাহাদুর আর ও ছোট বাহাদুর। ড্রেস টেসও দুজনে একরকম, পুরো সময় ওকে যা ড্রেস দিতে হবে আমার ছেলেকেও তাই দিতে হবে। তো সেই গানটা থেকে কিন্তু ওকে ইয়ে করলো, করে গানটা করে দিল, সেটা থেকে গানটা হয়ে গেল কি নামে দেখি বলবো তো। এই যে বললাম না, এই সিকোয়েন্স গুলো জানতে সব খুব আছে এগুলো। আমি ওই গানটা কথা বলছি যেটা থেকে ধ্যান হতে পারে আমাকে নিজে কত রকম ইয়ে করতো, সেইসব নিয়ে তো গান তার পেছনে ওই গল্প। সেইসব নিয়ে গান করতো। জানেন এই যে গানের গল্পটা একটু বলুন না, কিসে গান? একটা গান লিখো আমার জন্য। না না বলুন না, বলুন 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 কিছু রোমান্টিক কিছু আছে মনে হয়, আমিও আপনার করতাম, আমার জন্য গান করি। হ্যাঁ সেটা হতো না, না না হঠাৎ একদিন বেরিয়ে গেল, হ্যাঁ, না হয় আমি তোমার কাছে নামিনি। এই গানটা That was a dedication to her. Recognition and dedication. লালচেরি ছিল একটা, লালচেরি বড় মেয়ে, তার লজ্জাবতী মেয়ে। বিয়ের পরে এরকম অনেক আছে। আচ্ছা, আমি এবার যাব। হ্যাঁ আমার খুব ভালো লাগছিল হ্যাঁ। কথা বলতে, বুঝলেন? রেকর্ডটা এইভাবে ভালো যে কনফার্ট করাটা এভাবে ভালো, আপনি রেকর্ড করছেন চালিয়ে দিয়েছেন মনে হচ্ছে, না হবে না ঠিক আছে, মানে হ্যাঁ বলো, সাজেস্ট করো জোকস অ্যাপার্ট আর না, ওকে বেরোতে হবে এভাবে। হ্যাঁ বলো বলো কিভাবে করবে? আবার আসার কথা আমি বললেন, আর আবার তো মানে আসবোই, কিন্তু ও থাকার দিন কাজ নিয়ে এসছে। নিয়ে, হ্যাঁ ভগবান না করে আর যদি কিছু গন্ডগোল না হয়, আপনারা যদি এর মধ্যে একটু সময় করে আসতে পারেন, আমি 5 তারিখ পর্যন্ত আছি, ডিসেম্বর 5 তারিখ আর কি। তো দেখুন না, আপনারা ব্যস্ত যদি সময় করে আসতে পারেন, তাহলে আমরা এইসব নিয়ে উনিও যদি সময় করে আসতে পারেন, তাহলে আরে আসতেই হবে। ভীষণই ভালো লাগে আমাদের তো আমার আসতেই ইচ্ছা হবে। আছে, কারণ মানে আসতেই হবে, এই গল্পগুলো শোনার টানে আসতে হবে আর কি। আর সুধীন দাশগুপ্তকে নিয়ে একটা কিছু আমাদের করতেও হবে। অবশ্যই। পরিমণ্ডল কিন্তু তো কিছু করাই হলো না, চলে গেলেন, আপনি বারবার বলেছিলেন কিছু একটা কত করো। রসদ ছিল প্রভুর কাছে। আর প্রভু স্ত্রীর কাছ থেকে আমি কিছু বার করতে পারছি না। একটু আমরা এই আমার মনে হয় যে আপনাদের বলা হচ্ছে যে মানুষ হিসাবে শিল্পী কিরকম, কারণ মানুষ এবং শিল্পকে আলাদা করে রাখাই ভালো, কিন্তু শিল্প তো মানুষ, এবং তার মধ্যে মানুষ সে কিরকম সেটা বলে জানা খুব দরকার, যেটা আপনার চেষ্টা করছেন আর কি। এবং এগিয়ে ওই ছোট ছোট টুকরো টুকরো এই টুকরো টুকরো ঘটনাগুলোকে জুড়লে একটা ছবি যা পাই আমরা, তাতে করে একটা মানুষের যে নানা বিটসকে বা নানা একটা মালা রাখা আর কি, সেরকম আর তাদের কত স্ট্রাগল, সেগুলো তো সেইগুলো তো That's হ্যাঁ, another thing ওদের that কাছে- উনি যেটা বলেছেন, it's a very good idea, আমি বলবো যে
সুরিন্দাকে আমরা একটা দিকে দেখি আর কি, তার জীবনে কত সমস্যা। আমি মুক্তিযুদ্ধের সাথে ছেড়েই দিলাম, এই যে একটা সমস্যা আছে, সেইগুলোকে সেটাকে ওভারকাম করে তিনি যে এই সৃষ্টি করতে পেরেছেন, যে কতটা মানুষের মধ্যে সেই ক্ষমতা থাকলে, সেই গুণ থাকলে তবে এই সৃষ্টিগুলো হয়, যে ওই দুঃখ কষ্ট সমস্যাকে আর আমার খুব ভালো লেগেছিল, আগে আরেকদিন আমরা এসেছিলাম, এটা এমনি বলছি, আপনি বিয়ে করবেন আর কথা যে এসেছিলাম, সেদিন অনেকক্ষণ গল্প হচ্ছিল। তো সেদিনে সব ক্যামেরা ছিল না, আলো ছিল না, রেকর্ডিং সিস্টেম ছিল না, কিছু না, অনেক প্রচুর গল্প হয়েছিল, যেটা মানে আমাদের ভালো লেগেছিল আর কি, মানে আমাদের জেনারেশন। আজকে আমার ভালো লাগছে না তো, আরো বেশি খরচ ছিল আর কি, সেই তো। তাতে যেটা খুব মানে মনে হয়েছিল যে যেটা খুব মানে কি বলবো ইন্সপায়ারিং, কাছি বলুন যাই বলুন, যে কিরকম ভাবে গান তৈরি হতো আর কি ওই সময়, কিভাবে কিরকম ডেডিকেশন, কত আন্তরিকতা, কত মানে মানে এই যেটা বলে রাতে পড়া জেগে, আরো বেশি কঠিন ছিল, অনেক কঠিন। আর আরেকটা কি সব কিছু এত ভালো শুনলাম, মানে এত পজিটিভ সমস্ত কিছু, যেমন পরিমল দাশগুপ্ত, সুধীন দাশগুপ্ত, তারা মানে কি একান্ত হয়ে গিয়ে তারা গান তৈরি করতে, আপনার যে শ্রদ্ধা সুধীন দাশগুপ্ত এবং আপনার দেওয়া এভরিথিং ইজ সো নাইস, মানে এত ভালো মেমোরি আর কি, মানে কোনো কিছু খারাপ নেই এর মধ্যে, যে যেটা হয় না পারফরমারদের মধ্যে কত কিছু থাকে, মানে এত মানে অনুকরণীয় আর কি, যে কারো পক্ষে, মানে বোঝাতে পারলাম কিনা জানি না আর কি, মানে এত সবটাই খুব সুন্দর আর কি, মানে যেটা বোধহয় খুব স্ট্রাগলও যেমন দরকার হয়, একটা তো খুব সুন্দর পরিবেশও ভালো, মানে ভালো সৃষ্টির জন্য দেয়। সুরিন্দার আমি মাঝে প্রশ্ন করতাম যে আমার কাছে একটাই ছিল, আমার একটা সমস্যা, যে সুরিন্দা কেন পাবলিসিটি চাইলেন না, পাবলিসিটির ব্যবস্থা করলেন না। সুরিন্দা যদি বম্বেতে অনেক করে দেখছে, শুধু বম্বেতে যাবেন, উনি কলকাতা থেকে বাংলা গান নিয়ে সমস্ত কিছু করেছেন, করেছেন, তাতে যত গীতগুলো শুনিয়েছেন, আমরা যারা নেবার যতটুকু পেরেছি মূল্যবান বলবো আর কি। আমার ভিডিওতে বলে না, আমার সুবিধা মানে ভেরি হাই রিগার্ডস, কারণ এসব তো আপনারা জানেন যে যারা বিশেষ করে একটু আগে যেটা কথা হচ্ছিল যে শিল্পী মহলে, তার চেয়ে বিশেষ ফিল্ম লাইনে কত রকম ঘটনা ঘটে, মানুষ কত রকম বদলে যায়। অবশ্য সার্কামস্ট্যান্সেসে আমরা অনেকেই ওই সময় অন্য কিছু করি যেটা সাধারণ জীবনে আমরা করি না, কিন্তু সুধীরদা মানে he didn't let himself to be influenced or forced by anything else. নাহলে তিনি মন্ত্রী যেতে পারতেন না, বা কোনো হিন্দি ছবিতে সুপার কমার্শিয়াল সাকসেসফুল ছবিও তিনি সুর দিতে পারতেন, এবং যথেষ্ট সামর্থ্যেন, তিনি এখানে থেকে গেছেন। তুলনা করা ঠিক হবে কিনা জানি না। সত্যিকার যেমন কলকাতায় থেকে গেছেন, বাংলা ভাষাকে নিয়ে উইথ ফিউ এক্সেপশনস দু একটা ছবি হিন্দিতে করেছেন। উনি বাংলা আমার ভাষা, সেটা এখন মিডিয়াম, তাই গিয়ে তো সবচেয়ে ভালো করে নিজেকে বোঝাতে পারবো। এটা আমরা বেশিরভাগ কিন্তু খেয়াল করি না, আমরা গ্রামারের পিছনে দেখি। আজকাল যেটা হয়েছে, হিন্দি ফিল্মের এই যে প্রভাব দেখছে চারিদিকে, মানে ইট ইজ ডমিনেটিং এভরিথিং। অন্য কালচারগুলো থাকছে না, ইভেন কলকাতাতে বাঙালি কালচার বা বাংলা কালচার কতটা আছে আমার খুব চোখে লাগে। এবং খুব দুঃখ হয় যে এখানে গান বলুন, বাজনা বলুন, নাটক বলুন, সাহিত্য বলুন, কোনো কিছুতেই নেই। কিন্তু এত মাতামাতি এত ভালো হয়, আমি সারপ্রাইজ যে ব্র্যাড পিট যদি তারা এখানে ছবি করবে, বলিউড, এই ডং, এই ধুম, এই সঙ্গে এই যে ধুমধাম হচ্ছে, আমি তো ভালো ভাবি কি হচ্ছে, বাট এটা হচ্ছে ট্রেন্ড, পপুলারিটি। এগুলো সব টেম্পোরারি ফেজ বলে বিশ্বাস করা ভালো, তাহলে আমরা একটুখানি আশাবাদী থাকতে পারি। টেম্পোরারি এটা জানি না, সব দেশে সব কালচারে কিন্তু প্যারালাল একটা জিনিস ক্লাসিক থাকে, কিন্তু টেকে যেগুলোই সেগুলোই ক্লাসিক সেগুলোই বাস্তব হয়ে দাঁড়ায়। এগুলো
সত্যি তাই। আমি কার লেখা পড়ছিলাম কিছুদিন আগে, কোন একজন ডিরেক্টর সে বলেছে, ডিরেক্টর কোনো নামী একজন অ্যাক্ট্রেস, সে বলেছে যে সত্যিটার পথের পাঁচালী করে আমাদের দেশের দারিদ্রটাকে পৃথিবীর সামনে ধরে দিয়েছেন। এটা কোনো দরকার ছিল না। দারিদ্র অনেক দেশেই থাকে, আমাদের দেশের দারিদ্রটাকে এভাবে পাগল করে দেখলেই ওটা খুব পজিটিভ হিউম্যান স্ট্রাগল। আজকে হ্যাঁ এইবার আমি শেষটা এবার করি। আপনি শেষ করুন, আজকে তো এখানে এসে অনেকটা সময় এই সুধীন দাশগুপ্ত বাংলাদেশ, এই সেই পুরনো পরিমণ্ডল, নানান রকম আরো অনেক শিল্পীর কথা শুনলাম, অনেক গানের প্রসঙ্গ এলো। আরো আরো ভবিষ্যতে যাতে শুনতে পাই সেরকম একটা ইচ্ছে তো মনের মধ্যে রইলই। আবার কোনো একদিন আসা যাবে, বসা যাবে আপনাদের সঙ্গে। খুব ভালো লাগলো। আজকে এখানেই আমরা সব আমাদের আড্ডার ইতি টানছি। নমস্কার।